ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আবার ডিজিটাল এডুকেয়ারের পেজে আমরা চলে আসছি ইউটিউব চ্যানেলে। তো তোমরা সেদিনকার দেখেছো যে আমরা ন্যারেশন চেঞ্জ করেছিলাম, আর ন্যারেশন চেঞ্জের দুটো সেকশন আমরা করেছিলাম। আজকে আমরা পরবর্তী সেকশনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বলে রাখি, গেল দিন যে ভিডিওটা দেওয়া হয়েছিল তোমাদেরকে, যে লেসনটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু এই পোর্শনটা কতটা ভালো করে এক্সপ্লেন করা হয়েছিল না কম করেছিলাম সেটা ঠিক মনে পড়ছে না। তাই বলছি যে তোমরা এই জিনিসটা কিন্তু একটু ভালো করে দেখে নিবে। যেখানে মনে করো যে নৈকট্যসূচক, দূরত্বসূচক, নৈকট্যসূচক, দূরত্বসূচক জিনিসগুলোর তোমার ভাগগুলো দেওয়া রয়েছে। এগুলো কিন্তু আমাদের অ্যাসার্টিভে, ইম্পারেটিভে, অবজেক্টিভে সব জায়গায় থাকতে পারে। সেগুলো পরিবর্তনগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন আসবে, সেগুলো কীভাবে পরিবর্তন হবে তা কিন্তু সারিবদ্ধ চার্ট করে দেওয়া হয়েছে। কি থাকলে কী হবে, নাও থাকলে দেন, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, দিস থাকলে দ্যাট, যে চার্টগুলো দেওয়া আছে চার্টটা কিন্তু ভালো করে ফলো করবে। আচ্ছা, তা আজকে চলে যাব যেটা আমাদের গেল দিন যেখান থেকে ছেড়েছিলাম, তারপরের যে জায়গাটা সেটা হচ্ছে আজকে ইন্টারোগেটিভ আমাদের হয়ে গেছে। এবার আজকে চলে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো এবার যেটা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সটা আমরা সোজা বাংলা কথায় বলি অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে বাক্য দ্বারা স্পিকার অডিয়েন্সের উদ্দেশ্যে বা স্পিকার শ্রোতার উদ্দেশ্যে আদেশ, অনুরোধ, উপদেশ এই ধরনের অর্থগুলো ব্যক্ত করে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এবার ক্লাসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে তোমাদের জন্য, যে জিনিসগুলো আমি তোমাদের বোঝাবো সেই জিনিসগুলো সম্পূর্ণ আরও ভালো করে নোট আকারে বা এপি তোমাদের এই স্ক্রিনে তুলে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে খাতায় নোট করে নাও, পেন অ্যান্ড পেপারে দিয়ে ভালো করে নোট করে নাও, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা থাকবে না। আর ক্লাসটা খুলে একটু দেখবে, যদি কোথাও ভুলে যাও সেই জায়গাটা শুধু দেখে নিয়ে তারপরে তুমি এই যে ভিডিওটা দেওয়া হয়েছে একটু দেখে নিলে, এই নোটগুলো খাতায় করে নিলে, তারপরে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে একদম কোনোটাই কঠিন নয়। আচ্ছা, তাহলে বলেছে যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য, যাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় যেটা, সেটা কি বলেছে পড়ে নেব। রিপোর্টিং স্পিচটি, অর্থাৎ যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, ভার্ব ডু নট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, লেট দ্বারা শুরু হয়। অর্থাৎ এই যে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ তোমরা পাবে, ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা পাবে, সেখানে তোমরা দেখতে পাবে যে ওই প্রথমে হয়তো একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, শুধু একটা ভার্বের বেস ফর্ম, কিংবা ডু নট, কিংবা প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, লেট এই ভাগগুলো দিয়ে শুরু হবে। তো এই ভাগগুলো দিয়ে যখন শুরু হবে, এই জিনিসগুলো দিয়ে যখন শুরু হবে, তোমরা কিন্তু সেটা নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করবে এবং সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের যে প্রথম যে চেনার উপায়টা সেটা আমরা দেখলাম। এবার চেনার উপায় পরে আসবে যেটা আমাদের হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা জানি যে স্পিকার যেই ভার্বের থ্রুতে কথা বলে অডিয়েন্সের সাথে, তাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্বগুলো এই অর্ডার মানে প্রেজেন্টে থাকলে পরে অর্ডার, পাস্টে থাকলে অর্ডার, ফরবেড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, কমান্ডেড হয়। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ পরিষ্কারভাবে বোঝা না গেলে টেল আর টোল্ড করতে হয়। এই জায়গাটা একটু বলে দিই যে এমনটা দেখতে পাচ্ছ যে স্পিকার কথা বলছে অডিয়েন্সের সাথে, স্পিকার অডিয়েন্সের সাথে কথা বলার সময় তুমি রিপোর্টের যে স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে ওটা তুমি পড়ার পর দেখতে পারলে তুমি বুঝতে পারছো না যেটা আদেশ, উপদেশ, নাকি অনুরোধ, নাকি মানে পরিষ্কারভাবে বুঝতে পারছো না, ক্লিয়ার নাও তুমি। তখন তুমি কি করবে, তখন যে রিপোর্টিং ভার্বটা থাকবে তুমি সেটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে আমরা জানি তখন প্রেজেন্টেই করতে হয়। হ্যাঁ, তখন আমরা কি করব, টেল করে দিব। আর যদি পাস্টে থাকে তাহলে আমরা কি করব, টোল্ড করব। ঠিক আছে, মানে সেই টুটার পরিবর্তনের কথা বললাম। সে থাকলে পরে তখন তাকে টেল করতে হবে। ঠিক আছে, তো এরকম করে যদি মানে তোমার সে থাকলে পরে মনে করো টেল করতে হবে, সেইস টু থাকলে পরে তোমার হচ্ছে টেলস, সেইস টু থাকলে পরে টেলস করতে হবে, যেমন করে আমরা করেছিলাম আগের ক্লাসগুলোতে করেছি, ঠিক তেমন করে যখন আমরা এগুলো বুঝতে না পারবো, আদেশ, নিষেধ, ঠিক আছে, উপদেশ, অনুরোধ পরিষ্কারভাবে ক্লিয়ার হবে না সেই ক্ষেত্রে। আচ্ছা, এবার আরেকটা জিনিস সেটা হলো যে
এই কমার যে সেকশনটা যে জানি যে আমাদের কমাটা উঠাতে হয়, আমরা অ্যাসার্টিভেও দেখেছি অ্যাসার্টিভে কমা উঠে কী হয় আমরা সবাই জানি, অ্যাসার্টিভে কমা উঠে দ্যাট হয়। সেটাই যখন আমরা ইন্টারোগেটিভে গিয়েছিলাম, ইন্টারোগেটিভে আবার কমাটা উঠে কী হয়েছে, যখন কোয়েশ্চেনটা ইয়েস নো টাইপ ছিল তখন আমরা ইফ লিখেছি, আর যখন WH ছিল তখন আমরা কমা উঠে WH লিখেছি। ব্যাপারটা একদমই সোজা। এখানে ব্যাপারটা কি, এখানে দেখা যায় কিছু কিছু সেন্টেন্সের শুরুতে কি থাকে যে স্টার্টিংয়েই রিপোর্টেড স্পিচের বা রিপোর্টিং স্পিচের যে শুরুতেই তোমার ডু নট রয়েছে, কি রয়েছে, ডু নট রয়েছে। যদি ভার্ব থাকে, শুধু স্টার্টিংয়ে ভার্ব থাকে, তখন আমরা কি করব, টু লিখব। আর যদি ইনভার্টেড কমার ভেতরে শুরুতে তুমি দেখতে পাচ্ছ যে নট, ডু নট দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ এরকম হচ্ছে, তখন কি করব, ওই টুটাকে পরে লিখব আর নটটাকে আগে লিখে দেবো। মানে এই যে নটটা যে আছে এই নটটা আগে চলে যাবে, কমা উঠে কি হয়, টু হয়, তো টুটা পরে বসবে। আমি পরে দেখিয়ে দিচ্ছি জিনিসটা উদাহরণ দিয়ে তোমাদের, যে কোথায় কিভাবে হচ্ছে না হচ্ছে। দুটো উদাহরণ দেখাবো, দুটো উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার। তোমরা খালি এই জিনিসগুলোকে ভালো করে আগে খাতায় লিখে নেবে, কিন্তু নইলে কিন্তু সমস্যা হবে। খুব ভালো করে এই জিনিসটা কিন্তু লিখে নেবে, যা যা এখানে লেখা আছে খুব সুন্দর করে লিখবে, তাইলে একদম সোজা। আচ্ছা, এবার বলছে ভার্বটা কিন্তু সবসময় ভার্বের 1 নম্বর হয়। পি যথা নিয়মে পরিবর্তন হয়। পি মানে পার্সন নিয়মের পরিবর্তন। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি দেখেছি পার্সনগুলো কীভাবে পরিবর্তন হয়, সেইগুলো আমরা দেখে নেব। তো এবার আমি যেগুলো বললাম এগুলো গাইডলাইন বা নিয়ম, এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো, বুঝে নাও, তাহলে কোনো সমস্যাই নেই। এইভাবেই থাকবে, এইভাবেই থাকে এবং সেটাকে করতে হবে। এবার একটা জিনিস কি, ইম্পারেটিভ সেন্টেন্স কখনো হ্যাবাচক মানে অ্যাফার্মেটিভ হয়ে আসে, মানে রিপোর্টিং যে স্পিচটা বা রিপোর্টেড স্পিচটা যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেটা কখনো হ্যাবাচক হয়ে আসে, কখনো নাবাচক হয়ে আসে। শুধু এই জায়গাটাই একটু ছাত্রছাত্রীদের সমস্যা হয়, বাকিটা জলের মতো সোজা এবং খুবই সোজা বলতে গেলে, বাকিগুলোর থেকে খুবই সোজা, কিচ্ছু নেই, সামান্য। তাই ওই জায়গাটায় আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কী করে ওই যেখানে নট দিয়ে থাকবে সেটাকে কি করে করতে হবে, আর নট ছাড়া থাকলে কি করে করতে হবে, এই জায়গাটুকু একটু দেখতে হবে। বাকি কিছু নেই, একদম সোজা, একদমই সোজা, কিচ্ছু নেই। দেখো এবার আমরা একটা উদাহরণ পর্বে চলে যাব। তোমাদের বারবারও বলছি যে এই যে নোটসগুলো তোমাদের দেওয়া হচ্ছে, ডিজিটালি যে নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে, এগুলো ম্যানুয়ালি তোমরা তোমাদের একটা খাতা বানিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নিও। যে ফরম্যাটে লেখা আছে সেই ফরম্যাটেই লিখবে, লিখে তোমরা তারপরে একটা প্র্যাকটিস বুক খুলে নাও, বা আমাদেরকে বলো যে স্যার প্র্যাকটিস দিন, আমরা প্র্যাকটিস দেবো তোমাদেরকে, চ্যানেলের থ্রুতেই দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করে আমাদের পাঠিয়ে দেবে, তাহলেই না হয়ে গেল। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে পাঠাতে পারো, যেখানে আমরা তোমাদের প্রতিটা উত্তর যাচাই করে দেখে নিব যে সেই উত্তরগুলো কী, বা কোথাও যদি তোমার কারেকশনের প্রয়োজন হয় সেটাও বলে দিব, তো অসুবিধা নেই, একদম মানে একদম ক্লিয়ার। তো যাই হোক, এবার আমরা একটা উদাহরণ তুলে নিব, উদাহরণ তুলে নিয়ে দেখব যে ব্যাপারটা কি আছে। কি আচ্ছা আচ্ছা, এইবার দেখো এইগুলো গাইডলাইনগুলো এগুলো আগেরগুলোতেও ছিল, যে এছাড়া সকল সেন্টেন্সের ক্ষেত্রে RCPV সিরিয়াল অনুসরণ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের রুলের ক্ষেত্রে RCPV সিরিয়াল অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলো কি আমরা গেল ক্লাসে বলেছি, এগুলো আজ বলে ক্লাসটাকে বেশি বড় করব না। পরীক্ষা আমাদের সামনে চলে আসছে, আমরা জানি যে বিভিন্ন পরীক্ষাগুলো আমাদের, যেগুলো মাধ্যমিকে যারা দেখছো তারা, বা যারা এইচএসের স্টুডেন্ট যারা দেখছো, সবটাই এক, তাদের পরীক্ষাগুলো ঘনিয়ে আসছে, বা যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য এটা একদম বেস্ট। তাই সেই জন্যই বলছি যে জিনিসগুলো আমরা বলেছি, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে যে আগে যে ভিডিওগুলো আপলোড হয়েছে ওখানে দেখে নাও, একদম ক্লিয়ার করে বলা আছে। তো যাই হোক, এবার আমরা চলে যাব হচ্ছে একটা উদাহরণে, এবং উদাহরণটা আমরা সবাই মিলে করব। দেখো বলা হয়েছে হি সেড টু মি, সে আমায় বলেছিল, ভার্বটা কিন্তু সেকেন্ড ফর্মে আছে, ঠিক আছে, সে আমায় বলেছিল। হিটা হচ্ছে কি স্পিকার, মিটা হচ্ছে অডিয়েন্স। এবার এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকা লাইনটা, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ। এই তো হয়ে গেল। এবার লক্ষ্য করেছো কি একটা জিনিস, দেখো আমরা একটু আগেই বলেছি কিন্তু শুরুতে কি থাকবে, এই যে এখানে যে বলেছে শুরুতেই দেখো কি থাকবে, যে এই যে কি থাকবে, শুরুতেই যে থাকবে যে ভার্ব, ডু নট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার। দেখো এখানে লক্ষ্য করে দেখো, এখানে কি দিয়ে শুরু হলো, এখানে এই যে প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাই তো। তার মানে এটা কী প্রকাশ পাচ্ছে, অনুরোধ প্রকাশ পাচ্ছে। তাই যখনই ইনভার্টেড কমার ভেতরে আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বলো, ওই ক্লাস কিন্তু কেউ বাদ দিবি না, আমরা বলি ক্লাস করার সময় ছাত্রছাত্রীদের, যারা আমাদের সামনে বসে থাকে, ক্লাস বাদ দিবি না,
কথা বলবি না। তো এই কথাগুলোতে বোঝাই যাচ্ছে যে শিক্ষক মহাশয় যিনি স্পিকার, ছাত্র মানে যারা অডিয়েন্স সামনে তাদের বলছে কথা বলতে না, ক্লাস বাদে নিষেধ করছে। তো এমন আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, হ্যাঁ, যখন আসবে এক গ্লাস জল দাও তো, ঠিক আছে, অনুরোধ। বা আমরা খুব ভালো করে বলি কি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাই তো? তো যখনই এরকম আদেশ, অনুরোধ, উপদেশ দিয়ে বাক্য শুরু হচ্ছে তখন সেটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে এগুলি ইনভার্টেড কমা শুরুর পরেই ভার্বের প্রথম রূপ দিয়ে শুরু হয়, ভার্বের প্রথম রূপ দিয়ে শুরু হয়। দেখো প্লিজ কথাটা তো এটা একটা অনুরোধ সূচক বাক্য, তো অনুরোধ সূচক শব্দ, তো প্লিজ অনুরোধ করছে। দেখো তারপরেই লক্ষ্য করো এই যে গিভ, গিভ কি, ক্রিয়ার প্রথম রূপ, তাই তো? তারপরে সেন্টেন্সটা দেখো, এই দেখো এটা যেমন নট দিয়ে আছে, এটা না। তারপরে যদি আমি একটা সেন্টেন্স লিখে তোমাদের দেখিয়ে দেবো যে ব্যাপারটা কীভাবে হচ্ছে। তাহলে এবার চলে যাই জায়গাটায়, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমরা চেঞ্জ করবো এবার। তা আমি তো বুঝে গেছি এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? এবং এখানে কি নট আছে, এই সেন্টেন্সে নট আছে, তাই নটের নিয়মটা এখন আমি পরে করব, পরের ধাপে করব। এটা তো অ্যাফার্মেটিভ, হ্যাবাচক বাক্য, এখানে তো না নেই। এবং হ্যাবাচক বাক্য এবং সেন্টেন্সের টাইপটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে কোন অর্থে প্রকাশ পেয়েছে, যেখানে আমাদের প্লিজ বা অনুরোধ অর্থটি প্রকাশ পেয়েছে, করে ফেলবো। তা যেহেতু অনুরোধ অর্থ প্রকাশ পেয়েছে, অনুরোধ অর্থ প্রকাশ পেলে তখন কি করতে হয়, অনুরোধ অর্থ দেখি তো চারটিতে কি করতে হয়, এটাকে আদেশ না নিষেধ না উপদেশ না, হ্যাঁ রিকোয়েস্ট, কি এটা অনুরোধ। কিন্তু আমি রিকোয়েস্ট লিখবো না রিকোয়েস্টেড লিখবো সেটা সোজা, আমি করার সময় দেখেছি ভার্বটাকে, রিপোর্টিং ভার্বটাকে মার্ক করে নিয়েছিলাম, সেইড টু, ফার্স্ট ফর্ম কি সে, সে থাকলে পরে আমি কি লিখতাম, রিকোয়েস্ট লিখতাম। সেইড টু আছে, কি লিখবো, রিকোয়েস্টেড, তাই জন্য আমি লিখেছি হি রিকোয়েস্টেড, ইজি। তারপরে রয়েছে মি, মিটাকে বসিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে কি, এই যে কমাটা, তাহলে এইবার ইম্পারেটিভে তোমরা মনে রেখো কমাটা উঠে কিন্তু কি হয়, টু হয়, কমা উঠে কি হয়, টু। আচ্ছা টু হয়। এইখানে কোনো কোনো ছাত্রছাত্রী বলে যে স্যার টু কেন হবে, টুটা হওয়ার পেছনে দুটো কারণ আছে। প্রথমত লাইনটার যদি বাংলা করি তাহলে কি হবে, সে আমায় অনুরোধ করেছিল দিতে এক গ্লাস জল। আর তাছাড়া টু আসার কারণ হচ্ছে ইনভার্টেড কমার ভেতরেই যে ভার্বটা আছে সেটা কোন রূপে আছে, প্রথম রূপে আছে। কোন রূপে আছে, প্রথম। সেটাকে যখন বাইরে আনবো তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সেটা সেকেন্ড ফর্মে যাবে না, ফার্স্ট ফর্ম থাকবে। তাই ভার্বের ফার্স্ট ফর্ম যেখানে বসে তার আগে কিন্তু প্রেপোজিশন কি হয়, টু হয়। বা এটা কিন্তু একটা ইনফিনিটিভ, কিন্তু টু গিভ ইনফিনিটিভ টু হয় কিন্তু, ঠিক আছে তো, কি হয়, টু হয়। এখানে আমাদের কি বসাতে হবে, টু বসাতে হবে, টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল। তাহলে এবার কি করলাম, গিফটটা গিভই রাখলাম। এবার মিটা কি, পার্সন চেঞ্জ আমরা জেনেছি কি হয়, মিটা কি হবে, হিম হয়ে গেল। তারপরে বাক্যের বাকি অংশ কি আছে, এ গ্লাস অফ ওয়াটার লিখে দিলাম, একদম সোজা। তাহলে হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার করে ফেললাম। এবার আমরা নটটা করব। তা আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, কোনো সমস্যা হওয়ারও কথা নয়। আমি প্রত্যেকটা জিনিস ভাগ করে করে দেখিয়ে দিয়েছি। এটা করার পর দুটো উদাহরণ করাবো, আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার নটটা করে নিই। নটটা কিচ্ছু না, সেম। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন, দেখো এখানেও ভার্ব সেকেন্ড ফর্ম আছে, তাই তো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যে কথা বলো না। তাহলে এটা শিক্ষক মহাশয় কি করছেন, উপদেশ দিচ্ছেন, কি করছেন, উপদেশ। তা আমরা দেখি তো উপদেশ থাকলে কি হয়, হ্যাঁ অ্যাডভাইস, তাই তো, এটা কি হয়ে যাবে, সেকেন্ড ফর্ম আছে যেহেতু আমাদের কোনটা লিখতে হবে, অ্যাডভাইস, উপদেশ দিয়েছিলেন। দেখো দ্য টিচার অ্যাডভাইস, উপদেশ দিলেন কাকে, অডিয়েন্সকে, দ্য স্টুডেন্ট। এইবার যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটা হলো রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচটি হ্যাঁ বোধক হলে টু এবং না বোধক হলে নট টু, না বোধক হলে নট টু। ভিতরে নট আছে, নেভার আছে তো, নাবাচক শব্দ তো, যেহেতু নেভার আছে নাবাচক শব্দ, তাই জন্য আমি কি করব, আগে লিখবো নট, তারপর কমাটা উঠিয়ে লিখবো টু, বাস। তাহলে এই কথা কি হলো, এই নেভার শব্দটা কিন্তু উঠে গেল গেল। তারপর কি আছে, টেল এ লাই, আমি জানি যে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাই এ লাইটাকে না, আগে কোনটাকে লিখতে হবে, আগে ভার্বটাকে লিখতে হবে, তারপরে অবজেক্টটাকে লিখতে হবে, বাস হয়ে গেল, ফুল স্টপ। ঠিক আছে তো। আর এই সমস্ত সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ ইউজ করতে হয়, হয়ে গেল। এই তো একদম সোজা, একদমই সোজা। এইবার একটা আমরা উদাহরণ নিয়ে আমরা জলের মতন পরিষ্কার করে নিব। আচ্ছা আচ্ছা, এখান থেকে নোটটা খুলে নেই, নোটটা খুলে নিয়ে চেঞ্জ,
এইবার নোটটা খুলে তোমাদেরকে দুটো উদাহরণ দিয়ে আমি দেখাবো। দেখো, প্রথমে একটা উদাহরণ লিখছি। দ্য ম্যান, লক্ষ্য করো, হ্যাঁ, সেইট, SAID, সেইট, সহজ, স্বাভাবিক, সরলভাবে বোঝো, একদম সোজা। দ্য ম্যান সেইট টু দ্য বয়, কমার মধ্যে লিখলাম প্লিজ, PLEASE, প্লিজ, হেল্প, HELP, হেল্প মি, প্লিজ হেল্প মি। আচ্ছা, হলো, প্লিজ হেল্প মি। তো এবার এটাকে আমরা কি করব, আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। তাই এবার ইনডাইরেক্ট স্পিচ নিয়ে যাওয়ার সময় আমরা রিপোর্টেড স্পিচটা বা রিপোর্টিং স্পিচটাকে দেখব। দয়া করে সাহায্য করো আমায়। বক্তা শ্রোতার উদ্দেশ্যে বলছে যে দয়া করে সাহায্য করো আমায়। তাহলে এই কথা দিয়ে বক্তা কি ভাব প্রকাশ পাচ্ছে? বক্তা যে ভাবটা প্রকাশ করছে সে হচ্ছে কি করছে, অনুরোধ করছে। কিসের জন্য? একটা সাহায্য পাওয়ার জন্য। তা যখনই সাহায্য পাওয়ার জন্য অনুরোধ হচ্ছে, আমরা জানি আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো কোন বাক্য? ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। আর দুটো কথা মাথায় আসতে হবে, ভেতরে কোথাও নট নেই তো? না, নট নেই। তাহলে প্রথম নিয়মটা কি? তাহলে প্রথম নিয়মটা হচ্ছে আমি স্পিকার যা আছে তাই রাখবো। দ্য ম্যানই রাখলাম, হয়ে গেল। এবার রিপোর্টিং ভার্বটা আছে সেড টু, ঠিক আছে, রিপোর্টিং ভার্বটা আছে সেড টু। তা যেহেতু অনুরোধ প্রকাশ পেয়েছে তাই আমি লিখবো রিকোয়েস্টেড, সরি, রিকোয়েস্টেড হয়ে গেল। এইবার তারপরে স্পিকার যাকে অনুরোধ করেছে অর্থাৎ অডিয়েন্স, সেই অডিয়েন্সটা বা শ্রোতার নামটা লিখে দিব বা যে আছে সেটা লিখে দিব, তাই তো? এবার এই যে কমা, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা থাকলে সেটা কি হয়? কমা যখন থাকবে সেটা কি হয়ে যাবে? টু হয়ে যাবে। কি হয়ে যাবে? টু হয়ে যাবে। তাহলে এই কমাটা তুলে টু লিখবো, ঠিক আছে তো? তারপরে একটা কথা বলে দিই ছাত্রছাত্রীদের তোমাদেরকে, যে এই যে প্লিজ, এটা শুধুমাত্র এর ভূমিকা হচ্ছে সেন্টেন্সের ধরনটা বুঝিয়ে দিয়েই টাটা বাই বাই। তাহলে এবার প্লিজটা কিন্তু আমি আর কিন্তু লিখছি না, আমাকে এটা বুঝিয়ে দিয়েছে যে এটা একটা অনুরোধ। তাহলে প্লিজটা ভাঙিয়ে কিন্তু আমি রিপোর্টিং ভার্বটাকে রিকোয়েস্টেড করে দিয়েছি। তাই আর প্লিজ কথাটা আমি লিখবো না। প্লিজ থাকুক, কাইন্ডলি থাকুক, যেটাই থাকুক না কেন সেটা কিন্তু আমি আর লিখবো না বা লিখছি না। তাহলে টু এর পরে কি? সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব কোথায়? এই যে হেল্প, মানে সাহায্য করা। আমি চট করে এখানে হেল্পটা লিখে দিব। আচ্ছা, এইবার ওই যে পার্সন বদলানোর পালা, ঠিক আছে তো? আমি যাব আগে, তুমি যাবে পিছে, বাকি সব মিছে। তাহলে মি বলতে কে বলেছে? কাকে মি বলে সম্বোধন করেছে? কর্তা নিজেকে মি বলেছে, তাই তো? তাহলে কর্তাটা কি? পুরুষ ছিল। তাহলে কি লিখবো আমি? প্রোনাউন কি লিখবো? হি। আমাকে, তাকে, সরি, হিম। কি হবে? তাকে। ঠিক আছে, মিটা কি হয়ে যাবে? হিম হয়ে যাবে, হি হবে না, মিটা হবে হিম। কারণ মানুষটি অনুরোধ করেছিল বালকটিকে সাহায্য করতে, তাকে। বাংলাটা কি হবে? সাহায্য করতে তাকে, সে না, তাকে। তাহলে এই উত্তরটা সম্পূর্ণ হলো। বুঝতে পারলো তো? তাহলে এখানে কিন্তু কোনো দ্বিধা নেই, যে এখানে কেউ না বোঝার মতো কোনো ব্যাপার নেই, কিন্তু একদম সহজ সরল। তোমাকে দুটো জায়গায় মাথায় ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে থাকা বাক্যটাকে ভালো করে দেখতে হবে, যেখান থেকে তুমি সেন্টেন্সটাকে চিনে ফেললে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং তারপর তোমাকে নিয়ম অনুযায়ী, দুটো নিয়ম আছে, একটা নট দিয়ে একটা নট ছাড়া, তাই সেই হিসাবে তোমায় করতে হবে, ঠিক আছে? এবার নট দিয়ে একটা দেখাই, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, নট দিয়ে দেখি একটা। মাই মাদার, আমার মা, সেড টু মি, আমার মা আমায় বলল, ডু নট বা ডোন্ট, ডু নট গো আউটসাইড, বাইরে যেও না। দেখো, মা কিন্তু আমায় নিষেধ করলো, মা কিন্তু আমায় কি করলো? নিষেধ করলো, তাই তো? তাই এটা কিন্তু আমরা ওই ফরবেড দিয়েও লিখতে পারি, তাই না? আবার কিন্তু কি, মা আমাকে এটা আদেশ করলো, যেতে বারণ করছে, মানে এটা একটা কমান্ডো লিখতে পারি। কি লিখতে পারি? কমান্ডো লিখতে পারি। তো যাই হোক, আমি এটা কমেন্ট দিয়েই করে দিই, অসুবিধা নেই। তাহলে মাই মাদার সেড টু মি ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে
যে রিপোর্টেড স্পিচটা বা রিপোর্টিং স্পিচটা আছে সেটা দিয়ে যে অর্থ প্রকাশ পায় সেটা হচ্ছে একটা কি অনুজ্ঞাসূচক অর্থ। অর্থাৎ এখানে আমাদের কি আছে আদেশ, অনুরোধ, উপদেশ, হ্যাঁ এগুলো আছে। তাই এখানে কি আছে, এখানে আদেশ আছে। কি আছে, আদেশ। আচ্ছা, তাহলে আমরা অর্ডারডও লিখতে পারি, আবার কমান্ডেডও লিখতে পারি, লিখলেই হলো, সমস্যা নেই। তাহলে এখানে কি করব, আমাদের স্পিকার যা আছে তাই রাখবো, মাই মাদার লিখলাম, আমার মা, হয়ে গেল। এবার কি করব, সেট টুটা কমান্ডেড, সিও, তারপরে দাঁড়াও 1 সেকেন্ড, COMANDED, কমান্ডেড, ঠিক আছে। তাহলে মাই মাদার কমান্ডেড, আমার মা কি করলো, আদেশ করলো। মি, আমাকে, আমি কিন্তু আবারও বলছি, অনেকে কি করে এই যে টুটা যে আছে টুটা আবার লিখে দেয়, এটা কিন্তু কখনো করবে না। রিপোর্টিং ভার্বের সাথে থাকা টু কিন্তু কখনো বসে না যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়, মাথায় রেখো কিন্তু। তারপরে কি আমরা দেখতে পাচ্ছি, ও এইবার তো হ্যাঁ এবার তো তাহলে আমাদের মাথায় রাখতে হবে নট আছে, চট করে তো আমি টুটাকে বসাতে পারবো না, আমাকে কি করতে হবে, নটটাকে আগে দেয়। মনে রাখতে হবে যে এই যে ডুটা, এটা কিন্তু কি বলতো, হেল্পিং ভার্ব, তাই তো, মূল যে ভার্ব গো তাকে কিন্তু সাপোর্ট করছে। তাই যখন আমি ন্যারেশন চেঞ্জে এই সেন্টেন্সগুলো করব, তখন এই হেল্পিং ভার্বগুলোকে কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আর লিখবো না। এই সেন্টেন্সগুলোকে ডু বা ডাজ যখন থাকবে সেটাকে আমি আর কি করবো না, লিখবো না। ডু বা ডাজ যখন থাকবে তখন সেগুলোকে আমরা লিখবো না। স্টার্টিংয়ে যখন ডু বা ডাজ থাকবে তখন সেগুলোকে কিন্তু কি করবো না, লিখবো না। বুঝতে পারো তো, যখন নাবাচক বাক্য আসবে ডু বা ডাজ দিয়ে শুরু হচ্ছে, তখন ডু বা ডাজটাকে লিখবো না। আমি কি করব, নটটা আনবো। কি প্রথমে আনবো, নট, আনলাম নটটা। তারপরে কি, এইবার বসবে কমা, নট টু। টু এর পরে কি বসে, ভার্ব, গো, তাই তো, ফার্স্ট ফর্ম বসে গেল। তারপরে আউটসাইড, বাস শেষ। এই হলো সোজা কথা, মাই মাদার কমান্ডেড মি নট টু গো আউটসাইড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমাদেরকে এইভাবে করতে হবে, যেটা দেখালাম। যদি কখনো বুঝতে না পারো যে সেন্টেন্সটার প্রকৃতিটা কি, বোঝাও যাচ্ছে না আদেশ, অনুরোধ না উপদেশ, অথচ বুঝতে পারছি ইম্পারেটিভ, তখন এখানে কিন্তু টেল বা টোল্ড করতে হবে, ঠিক আছে তো, যদি বোঝা না যায়, ঠিক আছে। যখন বোঝা যাবে না তখন কি করতে হবে, টেল বা টোল্ড করতে হবে। এবার তাহলে আমরা ব্যাক স্টেজে যাই, গিয়ে পরের ধাপটাতে করে নিই চট করে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে এটা আমরা এখানেই করে নিতে পারবো। ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু সেন্টেন্স আছে যেগুলো লেট দিয়ে শুরু হয়। কি দিয়ে, লেট দিয়ে শুরু হয়। লেটের পর লেখা আছে, লেটের পরে আস থাকলে, লেটের পরে কি থাকলে, আস থাকলে কি বোঝায়, প্রস্তাব, মানে প্রপোজাল। কি বোঝায়, প্রস্তাব বোঝায়। লেটের পরে তুমি দেখতে পাচ্ছ যে ইনভার্টেড কমার মধ্যে লেট আছে, লক্ষ্য করো কিন্তু লেটের পরেই আস আছে, তারপরে সেন্টেন্সটা আছে। লেটের পরে যখন আস থাকে তখন কি বোঝায়, প্রস্তাব। কি বোঝায়, প্রস্তাব। তাহলে নিচের নিয়মে করতে হবে, নিচের নিয়মটা দেওয়া আছে। কি বলছে, রিপোর্টিং ভার্বটা কি, প্রপোজ টু বা প্রপোজ টু। সিম্পলে থাকলে মানে প্রেজেন্টে থাকলে প্রপোজ টু, আর যদি পাস্টে থাকে কি হতে হবে, প্রপোজ টু, গেল। তারপরে কমাটা কি হবে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, দ্যাট, কি হবে, দ্যাট, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, দ্যাট। তারপরে কি হচ্ছে, পার্সন যেটা থাকে উই অবলিক ডে বসে, পার্সনটা পাল্টে কি হবে, উই অবলিক ডে বসে। আর ভার্বটা কি হয়, শুট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে কিন্তু কি হবে, শুট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই নিয়মে কিন্তু হবে। এবার দেখো এই যে ছোট্ট একটা নিয়ম, কিচ্ছু নেই, লেটের পরে আস থাকলে প্রস্তাব, আর কিচ্ছু নেই, চোখ বন্ধ করে। লেটের পরে আস আছে, তাই তো, কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কি বোঝাচ্ছে, প্রপোজাল, মানে কি, প্রপোজাল মানে প্রস্তাব। ওই জন্যই তো আমরা কি রিপোর্টিং ভার্বটাকে কিসে পরিবর্তন করি, প্রপোজ কিংবা প্রপোজডে, তাই তো। তাহলে হয়ে গেল, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। সে আমায় বলল চলো আমরা বাইরে বেরিয়ে আসি, একটু কি একটা হাঁটাহাঁটি করে একটু ঘুরে আসি চলো, বা একটু হাঁটতে যাই, এমন আসলো। তাহলে কি হচ্ছে, তাই লেটের পরে কি আছে, আস, কি বোঝাচ্ছে, প্রস্তাব। কি করব, সেড টুটাকে পাল্টে কি লিখবো, প্রপোজড টু, ঠিক আছে তো, কি লিখবো, প্রপোজড টু, হয়ে গেল। অডিয়েন্স কি বসিয়ে দিয়েছি, মি, যা ছিল তাই। কমা উঠে কি বসিয়েছি, দ্যাট, একদম পর। এইবার দেখো
এই যে লেট আসটা, লেট যে আস আছে, এই লেটটাকে কিন্তু আর লেখা যাবে না। কি করতে হবে, এই যে আসটা, এটা কিসে পরিবর্তন হয়, লিখেই দিয়েছি কিন্তু উই। আস থাকলে কিসে পরিবর্তন হবে, উই। এটা তোমাদেরকে আর চিন্তায় আমি ফেলবো না, তাই জন্য একদম সহজ সরল করে দিয়েছি। আস থাকলে কিসে লিখতে হবে, উই বা দে, তাই তো। এখানে কি বলছি, তাহলে হি প্রপোজ টু মি, সে আমায় বললো, লেট আস, হ্যাঁ, তাহলে তারা, আমরা হবে না তারা হবে, তারা। হি সেড টু মি, তাই তো, হি সেড, ভালো করে বুঝো, হি সেড টু মি, ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বোঝো, এই জায়গাটা বুঝতে হবে। হি সেড টু মি, কে বলেছে, সে আমায় বলেছিল, চলো আমরা ঘুরে আসি। যদি এখানে তোমার অস্তিত্ব প্রকাশ পায় তখন হবে উই, অন্য কেউ হলে কি হবে, দে। বুঝতে পারলা, শ্রোতা যখন অন্য, মনে করো রাম সেড টু রহিম, লেট আসছে, তখন কি হবে, দে, তখন কি হবে, দে। আর তোমার যেখানে অস্তিত্ব রয়েছে, তুমি যেখানে অডিয়েন্স হিসেবে রয়েছো, তখন কি হবে, উই। উই হয়ে গেল। তারপরে কি বলেছে, তারপরে দেখো ভার্বটা কি আছে, গো, গো এর আগে শুড লাগা, ওই যে লেখা আছে শুড। আর ভার্ব কোথায় পাবো, ভার্বে 1 নম্বর, ভার্ব কোথায় পাবো, ভার্ব তো প্রশ্নই রয়েছে, ঠিক আছে তো, সেটাকে আমি হুবহু বসিয়ে দিলাম গো। তারপরে যা আছে বাক্যের মধ্যে তা, একদম সোজা, কিচ্ছু নেই। তাহলে হি সেইড টু মি, লেট আস গো আউট ফর এ ওয়াক, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। ঠিক আছে, বুঝতে পারলে তো, একদম সোজা, কিচ্ছু নেই, একদম সোজা। আমরা বুঝে নিয়েছি যে লেটের পরে আস আছে, তখন কি বোঝাবে, প্রপোজাল বোঝাবে, প্রস্তাব বোঝাবে, তখন আমরা এটাকে এভাবে করে দেবো। আরেকটা উদাহরণ দিয়ে নিই, তাহলে হয়ে গেল। রহিম সেড টু করিম, রহিম করিম, এখানে তুমি নেই কিন্তু, হট করে কিন্তু তোমাকে এই পয়েন্টটা মাথায় চলে আসতে হবে কিন্তু। রহিম আর তুমি, তুমি না কিন্তু, রহিম আর করিম অন্য ব্যক্তি, তুমি শুনছো এবং তোমাকে এই উত্তরটা করতে হচ্ছে, এবং এখানে স্পিকার আর অডিয়েন্স দুটোই আলাদা, এখানে তোমার কোনো অস্তিত্ব নেই। দেখো, তাই রহিম করিমকে বললো লেট আস, যখনই লেটের পরে আস দেখবা, ফর্মুলাটা কিন্তু একদম ইজি করে দিয়েছি, লেটের পরে আস দেখলে কি, প্রস্তাব, কিচ্ছু না। তাহলে আমাকে এটা কিন্তু কিভাবে লিখতে হবে, আমাকে রিপোর্টিং ভার্ব যেটা থাকে ওটাকে টেন্সটা বুঝে নিয়ে আমাকে প্রপোজ টু বা প্রপোজড টু করতে হবে, তাই করে দিয়েছি। রহিম প্রপোজড টু করিম, রহিম প্রস্তাব দিয়েছিল করিমকে, কমাটা উঠে কি, দ্যাট, যে। এবার কি, রহিম আর করিম, এখানে তুমি আছো না, পার্সন পাল্টি, এই যে আস, সরি, আসটা পাল্টা কি হয়ে গেল, দে। দের পরে তোমরা কি পাবা, দেখো এখানে কোশ্চেনের পর আসের পরে কি ছিল, একটা ভার্ব ছিল কিন্তু, ড্রপ, ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, ড্রপ দ্য ম্যাটার, ম্যাটারটাকে বাদ দাও, ছেড়ে দাও। তাহলে এটা কি ভার্ব, ভার্বটা কি আছে, ফার্স্ট ফর্মে। যখনই প্রস্তাব বোঝাবে তখনই ভার্বটা লেখার পরে কি করতে হয়, দেখো এখানে একটু ভুল করে লেখা হয়েছে, উত্তরটা ভুল লেখা হয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে অনেক জায়গায়। এটা হচ্ছে শুড, এখানে হবে ড্রপ, কি হবে, ড্রপ, DROP, ড্রপ। এইটা পরেরটাই রিপিট হয়ে গেছে, ড্রপ দ্য ম্যাটার, ড্রপ দ্য ম্যাটার, বিষয়টি ছেড়ে দাও। ঠিক আছে, তোমরা আবার এই ভুলটা কিন্তু রিপিট করো না, আমি কিন্তু কেটে ঠিক করে দিয়েছি। দ্যাট দে কি, ড্রপ দ্য ম্যাটার। তাহলে কি বললো, রহিম প্রপোজ টু করিম দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। যখনই আমরা লেটের পরে আস পাবো, এই যে আমি এই জায়গাটাকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, যে লেটের পরে যখন আস পাবো, লেটের পরে যখন আস পাবো, তখন কি করব, এই আসটাকে কি করব, আমরা উই করব কিংবা দে করব। দে তখনই করব যখন এখানে স্পিকার আর অডিয়েন্সের মধ্যে তোমার অস্তিত্ব থাকবে না। যখন তোমার অস্তিত্ব থাকবে তখন কি লিখবো, উই। তারপর কি করতে হয়, তারপরে এই যে আসটা, এটা পাল্টে গেল, এটাতে পাল্টে গেল, তারপরে তোমাকে শুড আনতে হবে, কি আনতে হবে, শুড, মনে রেখো, শুড আনতে হবে। কখন, যদি প্রস্তাব বোঝায়, যদি কি বোঝায়, প্রস্তাব। আর আস থাকলে প্রস্তাবই বোঝাবে, আস থাকলে কি বোঝাবে, প্রস্তাবই বোঝাবে, শুড আনতে হবে। শুডের পর প্রশ্নে থাকা বা রিপোর্টেড স্পিচের ভিতরে থাকা ভার্বটা কি আছে, ড্রপ। ঠিক আছে, শুডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ওই জন্য এখানে ভার্বটার পরিবর্তন হলো না, ড্রপ ছিল, ড্রপ। এখানে ড্রপ কেন, এখানে প্লে থাকলে প্লে, রাইট থাকলে রাইট, হ্যাঁ, কাম থাকলে কাম, যা থাকবে তাই, তাই গেল। তারপরে বাক্যের বাকি অংশ, দ্য ম্যাটার। ঠিক আছে, এইভাবে কিন্তু তোরটা আমাদের হয়ে গেল, একদম সোজা, কিচ্ছু নেই এখানে কিন্তু আলাদা করে বলার কিচ্ছু নেই। যেভাবে নোটটা সাজিয়ে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদেরকে
নোটটা প্রেজেন্টেশন করা হলো, তোমরা বাড়িতে নিয়মটা লিখে নিয়ে সুন্দর করে খাতায় নিয়ে পেন পেপার নিয়ে বসে সুন্দর করে লিখে নিয়ে উদাহরণগুলো করবে এবং লেট আস দিয়ে আজকের থেকে কোনো সেন্টেন্স আসলে পরে তার যদি তোমাকে ইনডাইরেক্ট স্পিচ করতে বলা হয় বা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয় তাহলে কিন্তু আর তোমার কোনোদিনও সমস্যা থাকবে না। যাই হোক, আমি এই জিনিসটা তোমাদের দেখালাম, আর আশা করি এখানে কোনো সমস্যা নেই। এবার আমরা পরের ধাপে চলে যাব। এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে পরে আমাকে জানাবে। দেখো, এবার দেখতে পাচ্ছি যে লেটের পরে আস ছিল, তাহলে প্রস্তাব, কিন্তু লেটের পরে আস যদি না থাকে তাহলে তো চিন্তার বিষয়। সেটা তো কি করে করব? আমাদের টিচার তো বলেনি না, কোনো চিন্তার কারণ নেই, সেটাও তোমাদের চিন্তা দূর করে দেওয়া হয়েছে। লেটের পরে আস যদি না থাকে, লেটের পরে আস যদি না থাকে তাহলে নিচের নিয়মে করতে হবে। কি নিয়মটা কি? রিপোর্টিং ভার্বটা পাল্টে টেল কিংবা টোল্ড করতে হবে অবজেক্ট থাকলে। কি বলছে? অবজেক্ট থাকলে গেল। কমার জায়গায় দ্যাট, পার্সন যথা নিয়মে বসে। ভার্বটা কি করতে হবে? মাইট লিখতে হবে। ভার্বটার আগে কি লিখতে হবে? মাইট লিখতে হবে। ভার্বটার কত নম্বর ইউজ করতে হবে? ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। দেখো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার। হি সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। বাক্যটা বাংলা করে নি। সে আমায় বলেছিল চলো তাকে বলতে দাও হোয়াট এভার হি লাইকস, সে যেটা বলতে চায় বা পছন্দ করে, সে যা পছন্দ করে তাকে বলতে দাও। তাহলে দেখো লেটের পরে কি আজ আছে? প্রস্তাব নেই। তাহলে চট করে তখন আমার মানে মাথার মধ্যে একদম বিদ্যুতের তরঙ্গ নিয়ে পরের নিয়মটা চলে আসতে হবে। কি করব? আমি হি লিখলাম, সেই টু জায়গায় কি লিখবো? টোল্ড। সেই টু জায়গায় কি লিখবো? টোল্ড। অডিয়েন্স কি আছে? মি, মিটা লিখলাম মি। কমা উঠে কি করলাম? দ্যাট। এই কমা উঠে কিসে হলো? দ্যাট হলো। এবার দেখো কি করছে, এই যে লেটটা, আমি তো বলেছি লেটটা বাদ পড়ে যাবে। তারপরে কি আছে? হিম। কি আছে? হিম। দেখো এই হিমটার কি করব? আমি পার্সনটা চেঞ্জ করব। তাহলে কে বললো? সে বললো আমাকে। চলো তাকে, তাকে মানে কি? হি, সে তাকেই বুঝিয়েছে। তাহলে কি লিখবো? হি লিখবো। ঠিক আছে, হি এর পরে কি আছে? সে। সেটা কত? ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ লেটের পরেও এলইটি, লেটের পরেও সবসময় কী হয়? ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে কি হলো? হি হলো। হি এর পরে কী লিখবো? মাইট। কী লিখবো এবার? মাইট। মাইট লিখে এই ভার্বটা এইটাই রাখবো। এবার হোয়াট এভারটা হোয়াট এভারই লাগবো, কিন্তু এই যে এখানে লাইকস, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে আমরা পড়েছি। তাই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু বারবারও বলছি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, চলে কিন্তু সমস্যা হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ভালো করে পড়া থাকলে কোনো সমস্যাই নেই, একদম জলবাদ। দেখো তাহলে কি হলো? হি টোল্ড মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। একদম সোজা। সাবজেক্ট যা আছে তাই, রিপোর্টিং ভার্বটা যেহেতু এটা প্রস্তাব বোঝাচ্ছে না, আমরা সেই টুটা পাল্টে টোল্ড করে দিলাম। অডিয়েন্স যা আছে তাই লিখলাম, দ্যাট লিখলাম। লেটটা উঠে গেল কারণ আমি এখন ইনডাইরেক্ট করছি। তারপরে সাবজেক্ট লেটের পরেই যে থাকবে নাউন প্রোনাউনটা, তার পার্সন চেঞ্জ করে বসিয়ে দিব। তারপর মাইট ইউজ করব। এখানে যদি আজ থাকতো তাহলে কি ইউজ করতাম? শুড। আজ থাকলে কি ইউজ করতাম? শুড। মাইট, তারপরে ভার্ব যা আছে তাই। তারপরে এটার পরে মাইটের পরে যদি আরও কোনো ভার্ব আছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে। প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট ইনডিফিনিট যদি থাকে তখন কি? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এইভাবে যে নিয়মগুলো আছে তোমরা এগুলো দেওয়া আছে চার্টে, সুন্দর করে পড়ে নিবে, কোথাও অসুবিধা নেই, আর অসুবিধা হবেও না। কিন্তু একটা জিনিস, প্র্যাকটিস মোর, পুরো প্র্যাকটিস চালাতে হবে, কিন্তু পুরো প্র্যাকটিস চালাতে হবে। এটা কিন্তু চোখের আড়াল করা যাবে না। একদম সামনে পড়ার টেবিলের সামনে সুন্দর করে নিয়মগুলোকে সুন্দর করে কালারফুল করে রেখে চার্ট করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। একটা দুটো ডেলি, বেশি নেই তো, ডেলি তুমি 10টা করে, প্রত্যেকটা সেন্টেন্সে 10টা করে এক্সাম্পল সলভ আউট করো না, ক্লিয়ার আউট করো না, 10টা করে ক্লিয়ার আউট করো। ঠিক আছে, সেটাই তোমাকে কি করবে? গেট দ্য বল রোলিং, একদম তোমাকে টপ মোস্ট প্রিপারেশন দিয়ে দিবে, কোনো সমস্যাই থাকবে না। তুমি প্র্যাকটিস করো না, 10টা করে, শুধু 10টা করে বাস। যাই হোক, তাহলে লেটের সাথে আজ থাকলে প্রস্তাব, আজ না থাকলে তার নিয়ম, ভাগ করে ইম্পারেটিভের মধ্যে এগুলো পড়ে আমি দেখিয়ে দিলাম। এবার চলে যাব পরের ধাপ, অপটেটিভ। দেখো চট করে অপটেটিভে এসে বললাম। অপটেটিভ কি বলেছে? আশীর্বাদ, প্রার্থনা সূচক বাক্য, এগুলো আমাদের এক্সামে আসে, খুব সুন্দর এক্সাম্পলগুলো হয়। তাই আমরা এবার দেখে নেব আশীর্বাদ আর প্রার্থনা। আশীর্বাদ তো বুঝতেই পারি, আশীর্বাদ দেওয়া হয় আর প্রার্থনা করা হয়।
তো যাই হোক, চেনার সহজ উপায়, অধিকাংশ সময় মেয়ে দ্বারা শুরু হয়। দেখো বাস, একদম আমি কিন্তু সমস্যাটা তোমাদের সমাধান করে দিয়েছি একটা শব্দ দিয়ে। কি বলছে? মেয়ে। সেন্টেন্সটা শুরুতে কি থাকবে? মেয়ে থাকবে। কি থাকবে? মেয়ে থাকবে। অধিকাংশ সেন্টেন্সের শুরুতে কি থাকে? মেয়ে থাকে। আচ্ছা, কি বলেছে? রিপোর্টিং ভার্বটা উইশ, উইশড, প্রে, প্রে। তার মানে কি? যখন প্রার্থনা বুঝাবে তখন কি হবে? প্রে। আর যখন মনে করো আশা বা জিনিস বোঝাবে তখন কি হবে? উইশড, তাই তো? আচ্ছা, কমা উঠে দ্যাট, পার্সন যথা নিয়মে, আবার কি মাইট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, এটা ভি আই হয়ে গেছে, 6 হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম। দেখো কি বলছে, এবার উদাহরণে যাই। ফাদার সেড টু মি, বাবা আমায় বললো, মে আল্লাহ হেল্প ইউ, ঈশ্বর তোমায় কি করুক, বা পরমেশ্বর তোমায় কি করবে? তোমায় সাহায্য করুক। তো বাবা এটা কি করছে? মে দিয়ে শুরু হচ্ছে না? কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, মে দিয়ে শুরু হয়েছে। আমার একটাই পয়েন্টিং মার্ক যেটাকে আমি রাখবো যে হ্যাঁ মে দিয়ে শুরু হয়েছে, বা কোনো সমস্যা নেই। তাহলে মে দিয়ে শুরু হলে সেটা কি হয়? উইশও লিখতে পারি আমি, প্রেডও লিখতে পারি। কি লিখতে পারি? উইশও লিখতে পারি, প্রেডও লিখতে পারি। দ্যাট ডাজ নট ম্যাটার, তুমি লিখতেই পারো, উইশও লিখতে পারো, প্রেডও, কোনো সমস্যা নেই। কোনো যে যাই বলুক কোনো সমস্যা নেই, তোমরা এইভাবেই করবে। তাহলে কি হবে? ফাদার, ফাদার হলো, সেড টুটা পাল্টে কি করলাম? এই যে রিপোর্টিং ভার্ব আমরা এগুলো পরিবর্তন করতে পারি। তাহলে কি লিখলাম? সেড টুটা কিসে ছিল? ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ওই জন্য কি করলাম? প্রেড সেকেন্ড ফর্ম করলাম। কমা উঠে, এটা কমা হবে, সরি, কমা উঠে কি করলাম? দ্যাট, তাই তো? এবার দেখো এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা একটু আলাদা করে দেখাই। মেয়ের পরে, মেয়ের পরে, সরি, মেয়ের পরে যে সাবজেক্টটা আসবে সেই ইনডাইরেক্ট করার সময়, কমার বাইরে যাওয়ার সময় সাবজেক্টটা যাবে আগে, মেয়েটা আসবে পরে, এবং এখানে যে ভার্বটা ছিল সেটা এখানে সেম বসবে। মেয়ের পরেও সবসময় ভার্বের ফার্স্ট ফর্মই হয়। ঠিক আছে তো? আচ্ছা, তাই দেখো, মে আল্লাহ হেল্প ইউ, তা মেয়েটা তো কি একটা কি আমাকে এখানে হেল্পিং, তাই না? যেটা আমি কি করেছি? যেটা আমি প্রার্থনা বা ইচ্ছেটা প্রকাশ করেছি। তাহলে এবার কি করব? এবার আমি কি করব? আমি সাবজেক্ট যেটা আছে সেটাকে নিয়ে যাবো আল্লাহ, এটা তো পরিবর্তন হবে না। ঈশ্বর, এটা তুমি কি পার্সন চেঞ্জ করবে? এটা হবে না। মেয়েটা কি হয়ে গেল? মাইট। এবার হেল্পটা কি হলো? এই হেল্পই থাকলো। ইউটা কি? তোমায়, তোমারটা কি আমাকে, বাস, শেষ, কিছুই নেই, কিচ্ছু নেই। মে দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হবে, মেয়েটা যাবে হচ্ছে মাইট হয়ে পরে, মেয়ের পরে থাকা সাবজেক্টটা সেটা পার্সন চেঞ্জ হয়ে চলে আসবে আগে। ক্লিয়ার? এখানেও ভার্বের ফার্স্ট ফর্ম সেম, এখানেও সেম, কিছু নেই। ঠিক আছে, দেখো আচ্ছা, এখানে একটা জিনিস বিশেষভাবে বলে দেই তোমাদেরকে, যে জিনিসটা তোমাদেরকে আমি এখানেও শর্ট নোটে রেখেছি, যেটা তোমাদের বক্স করে রেখেছি হাইলাইট করে, সেটা হচ্ছে তোমরা কিন্তু ওই অডিয়েন্সটা বসাবে না, শ্রোতা লেখার দরকার নেই। যখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স করছো, স্পিকার লিখলে তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে কে থাকে? শ্রোতা থাকে, তো ওটা লিখতে হবে না, শ্রোতাটাকে বাদ দিয়ে দিবে। বুঝতে পারলো তো? লিখেই দিয়েছি আমি অপটেটিভ, এই যে লিখে দিয়েছি, দেখো এখানে আছে অপটেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট করার সময় শ্রোতা উল্লেখ করার প্রয়োজন নেই। ঠিক আছে, উল্লেখ করার প্রয়োজন নেই, নেই, তোমাদেরকে শ্রোতা উল্লেখ করতে হবে। গেল, পরে উদাহরণটা দিয়ে প্রমাণ করে দিই। দেখো কি আছে, রহিম, রহিম সেইড, রহিম বলল, শ্রোতা নেই কিন্তু, তার মানে কি? তুমি শ্রোতা, যে শুনছে, যে পড়ছে কোশ্চেনটা, আমি পড়ছি এখন। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টদের আয়ু দীর্ঘায়িত হোক, বা তিনি বহু বছর বাঁচুক। তো এটা আমরা কি করলাম বলো তো? একটা ইচ্ছে করলাম, কিন্তু কি করলাম? ইচ্ছে। তা তোমরা দেখো যেগুলো মে দিয়ে শুরু হচ্ছে সেগুলো তোমরা চাইলে প্রেড লিখতে পারো বা উইশ লিখতে পারো, প্রেডই লিখো, উইশ লিখো, নো প্রবলেম, প্রেড লিখো, নো প্রবলেম। আর যেগুলো তোমার মনে করো যে মে দিয়ে শুরু হচ্ছে না, সেগুলো তোমরা কী লিখবে? উইশড। কী দিয়ে লিখবে? উইশড। দীর্ঘজীবী হও, ঠিক আছে, দীর্ঘায়ুত হও, তুমি ভালো থাকো, ঠিক আছে তো, তোমার ভগবান তোমার মঙ্গল করুক, এই যে বাক্যগুলো। তাহলে কি লিখলাম? রহিম হলো, তাহলে সেইটটা পাল্টে কি লিখলাম? এটি ইচ্ছা প্রকাশ করলো, উইশড। কমা উঠে কি হবে? দ্যাট। অডিয়েন্স লিখেছি না, দেখো লং লিভ, দীর্ঘজীবী হন বা দীর্ঘদিন বাঁচুন, আওয়ার, এবার কি করব? এটাকে কিন্তু আমি পরে লিখবো, এটা কি লিখবো? পরে লিখবো। আওয়ারটাকে চেঞ্জ করবো, কি আমাদের নেতা, কি তার নেতাটাকে? আমাদের তো না, নেতা কাদের? তাদের, দে আর প্রেসিডেন্ট।
লিভ লং, এটা কি হবে মাইট লিভ লং। ঠিক আছে, তো কি লিখতে হবে আমি বলেছি, কি করতে হবে মাইট লিভ লং। ঠিক আছে, তো মেয়েটাকে পাল্টে এখানে মেয়েটা ছিল না কিন্তু, ওই জন্য কী লিখেছি মাইট এনেছি। যখন মেয়ে থাকবে তখন মাইট করে দিব, আর মেয়ে যখন থাকবে না তখন নিজের থেকে মাইট লিখে দিব। মাইট এই যে লিভ লং, এটা মেন ভার্ব ছিল। হ্যাঁ, ঠিক আছে, তো বুঝতে পারলে তো, একদম সোজা, কিচ্ছু নেই। তোমরা এই জিনিসটা আমি বারবারও বলছি, এই জিনিসগুলো ভালো করে লিখে নিয়ে প্র্যাকটিস করবে। এরকম এক্সাম্পল তোমরা প্র্যাকটিস বুক থেকে তুলে, তোমরা যে যে প্র্যাকটিস বুক ফলো করছো, বা তোমাদের যদি মনে হয় স্যার আমরা কোন প্র্যাকটিস বুকটা ফলো করব, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা বলে দিব কোন কোন প্র্যাকটিস বুকগুলো তোমরা ফার্দার বেটার রেজাল্টের জন্য প্র্যাকটিস করতে পারো। সেগুলোও তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যে কোন প্র্যাকটিস বুকগুলো যদি ইউজ করো বা সেগুলোকে থারোলি যদি প্র্যাকটিস করো, দেন তোমাদের কোনো প্রবলেম হবে না। যে কোনো তোমরা ন্যারেশন রিলেটেড যে কোনো কোয়েশ্চেনকে তোমরা ফিগার আউট করতে পারবে। তো এই হলো গেল। তো এবার চলে যাব পরের ধাপে। আচ্ছা, এক্সক্লামেটরি, বিস্ময়সূচক। এবার এক্সক্লামেটরি সেন্টেন্সটা, ব্যাপারটা হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে কিন্তু আমাদের কি আশ্চর্য, অবাক, বিস্মিত হয়ে যাওয়া ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো প্রকাশ পায়। লেখা আছে বিস্ময়সূচক বাক্য। চেনার সহজ উপায়, এই যে নোট অফ এক্সক্লামেশন থাকছে শেষে। কি থাকছে? বিস্ময়বোধক চিহ্ন, যাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন, শেষে থাকবে। দেখো এইবার রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তনের নিয়ম। আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, কিছু না বোঝালে শুধু এক্সক্লেমড। অর্থাৎ তুমি বুঝতে পারছো না যে আনন্দ না অবাক, কিন্তু বুঝতে পারছো এক্সক্লেমেটরি। কি করে বুঝবে? যে বলতে পারে কেউ যে স্যার আমরা কি করে বুঝবো যে আপনি বলছেন যে বিস্ময়, আনন্দ, দুঃখ, বেদনা এগুলো প্রকাশ পাবে, অথচ বলছেন যে প্রকাশ না পেলে খালি এক্সক্লেম লিখবো, তখন কি করে চিনবো? তখন তোমার চেনার উপায় আছে, এই যে এটা দেখে চিনবে, এই সাইনটা দেখেই তো চিনবে যে এটা তুমি বিস্ময়সূচক বাক্য করছো। তাতে না চেনার তো কোনো ব্যাপারই নেই, সহজ ব্যাপার। কি করতে হবে দেখো, কমাটা উঠে দ্যাট, পার্সন যথা নিয়মে পরিবর্তন হবে। ভার্ব যথা নিয়মে পরিবর্তন হয়, এ আর অ্যান থাকলে বসে ভেরি আর গ্রেট, অ্যাজেক্টিভ প্লাস অ্যাজেক্টিভ, এই চিহ্নটা বাদে এই চিহ্নটা হয়ে যায়, এই চিহ্নটা বাদে এইটা। তার মানে কি, যখন ডাইরেক্টে থাকবে তখন এরকম হবে, ইনডাইরেক্টে কী হবে, ফুল স্টপ হয়ে যাবে, তাই তো? একদম সুন্দর করে ভাগে দেওয়া আছে। রিপোর্টেড স্পিচটি হোয়াট আর হাউ থাকলে, রিপোর্টেড স্পিচে যদি হোয়াট আর হাউ দেখো কোথাও লেখা আছে দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে ভেরি করতে হবে। হোয়াট থাকলে ভেরি, হাউ থাকলে গ্রেট, এগুলো লিখতে হবে। এবার দেখে নেব, এখানেই লেখা আছে, বাইরে যেতে হবে না। এখানে মাত্র দুটো এক্সাম্পল করাতে দুটোতেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে বাক্যটা বুঝি। হি সেইড টু মি, সে আমায় বললো, হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটা না কতই চমৎকার দেখতে, তাই না? বা পাখিটা কি চমৎকার। দেখো এখানে কিন্তু বক্তা শ্রোতার কাছে বিস্ময় প্রকাশ করছে। এটা কি দুঃখ? না, অবাক হয়ে যাওয়া। এটা আনন্দ না, সে বিস্ময় চকিত হয়ে গেছে, সে সারপ্রাইজড যে কতই সুন্দর না পাখিটা, মানে তার আশাই ছিল যে পাখি এত সুন্দর হতে পারে। সোজা কথা। তাহলে এটা কোন সেন্টেন্স? এক্সক্লামেটরি। এটা আমি সাইন দেখেই বুঝতে পারছি। এইবার কি করব, হি এক্সক্লেমড উইথ জয়, এখানে কি লিখছি? জয়। এখানে জয়ের জায়গায় আমি কি লিখতে পারি? ওয়ান্ডারও লিখতে পারি। অবাক হয়ে গেছে, ঠিক আছে? এক্সক্লেম উইথ জয় বা ওয়ান্ডার, তোমরা এটা জয় না লিখে ওয়ান্ডারই লিখবে, ঠিক আছে? তো যখন এরকম অবাক হয়ে বোঝাবে, হ্যাঁ, বা এরকম যখন চমকে যাবে এরকম, তখন ওয়ান্ডার, বিস্মিত হওয়া। হি এক্সক্লেমড উইথ জয়, সে বিস্ময় প্রকাশ করলো আনন্দে, কমা উঠে দ্যাট, দেখো হাউ ফাইন দ্য বার্ড ইজ, দেখো এই যে অংশটা, হাউ এর অংশটা, এটা কিন্তু আগে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? হাউ ফাইন, ঠিক আছে? তো ফাইনটা কি? অ্যাজেক্টিভ। ফাইনটা কি? অ্যাজেক্টিভ। তাহলে হাউ ফাইন, কতই না সুন্দর, না সাবজেক্ট কি আছে? দ্য বার্ড। ভার্ব কোথায় আছে? ইজ। তাহলে আগে সাবজেক্ট বসাতে হয়, দ্য বার্ড। ইজ পাল্টে ওয়াজ, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী। এবার হাউ থাকলে কি? হাউ, হোয়াট থাকলে কি? ভেরি। হাউ থাকলে গ্রেট। দেখি কি লিখছে, হোয়াট দ্বারা শুরু হলে ভেরি আর গ্রেট বসে। আচ্ছা, হাউ দ্বারা শুরু, তাহলে এখানে একটা জিনিস কি করবে, এখানে একটা জিনিস গন্ডগোল হয়েছে সেটিংসটায়, একটু এই জায়গাটা তোমরা দেখে নাও, আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যখন তোমরা হাউ থাকবে তখন কি লাগাবে? ভেরি। আর যখন হোয়াট থাকবে তখন কি লাগাবে? গ্রেট, ঠিক আছে? সোজা।
এটা এদিক ওদিক হতো, এটা ওই নোটটা যখন প্রিপেয়ার করা হচ্ছে তখন এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, তাহলে হাউ থাকলে কি লিখতে হয়? ভেরি। কখন? এক্সক্লামেটরি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। আর হোয়াট থাকলে কি লিখতে হয়? গ্রেট। বাস। তাহলে এখানে কি ছিল? হাউ ছিল, তার জন্য কি লিখেছি? ভেরি। তারপরে আমি অ্যাডজেক্টিভটা বসিয়ে দেবো, কি? ফাইন। এই দেখো, ভেরি বা গ্রেট, তারপরে কি বসে? অ্যাডজেক্টিভ। এক্সক্লামেটরি উঠে গিয়ে সে জায়গায় কি চলে যাবে? কমা। এই যে কমা চলে আসছে। ঠিক আছে, একদম সোজা, কিচ্ছু নেই। আচ্ছা, তারপরে বলছি হি সেড অ্যালাস। মনে রাখবা, অ্যালাস যে শব্দটা আছে, ALAS, এটা দিয়ে আফসোস বা দুঃখ। ও, ঠিক আছে। হাউ প্রিটি, এই যে এই শব্দগুলো যেগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু দুঃখ বোঝায়। ঠিক আছে, এই অ্যালাস শব্দটা কিন্তু একটা ইন্টারোগেটিভ, একটা এক্সক্লামেটরি মার্কার, যেটা দিয়ে আমরা কি বোঝাই? এটা দিয়ে কিন্তু সরো বোঝাই। কি বোঝাই? সরো বা পেন বা দুঃখ। তাই দেখো, তাহলে যেহেতু দুঃখ বুঝিয়েছে, এটার কিন্তু কোনো ভূমিকা নেই, এটা কিন্তু খালি চিনিয়ে দিয়েই টাটা বাই বাই। মনে রাখবে কিন্তু, যেখানে এরকম শব্দের পরে তুমি এরকম দেখতে পাচ্ছ, সেই শব্দগুলো শুধু তোমাকে চিনিয়ে দিবে, বুঝিয়ে দিয়ে বলবে ভাই আমি বা বোন আমি আসি, টাটা। তাহলে হি, এবার কি করব? যেহেতু এটা দুঃখ প্রকাশ পাচ্ছে, কি লিখবো? দুঃখ প্রকাশ করলে কি 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 করতে হয়? এক্সক্লেমড উইথ সরো। তাই লিখে দিয়েছি, এক্সক্লেমড উইথ সরো। ঠিক আছে, তারপর যেহেতু অডিয়েন্স নেই, অডিয়েন্স লিখবো না, কমা পাল্টে দ্যাট লিখেছি। ভিতরে কি আছে? আই অ্যাম আনডান, আমি করতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি অসম্পূর্ণ হয়ে গেলাম। এবার কি করছে? তো সাবজেক্ট কি? আইটাকে হি, হি লিখবো। অ্যামটা কি হয়? ওয়াজ, সেই যা নিয়ম আছে অ্যাসার্টিভের সেটাই। আনডান, আনডান, ফুল স্টপ। ঠিক আছে তো, একদম সোজা, কিচ্ছু নেই, একদম সোজা। প্রত্যেকটা নিয়ম করার সময় তোমরা এটা লিখে নিয়ে নিচে নিয়মটা রেখে লিখবে, বাস। যখন হাউ বা হোয়াট বা হাউ আসবে, সেই জায়গাটায় হাউ পাল্টে ভেরি, হোয়াট পাল্টে গ্রেট করবে, বাস। বাকি নিয়ম তো এখানে দেওয়াই আছে, করলেই হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে পরেরটাই চলে যাই। দেখো কি বলছে, এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টের স্পিচে সাবজেক্ট ভার্ব না পাওয়া গেলে, এইটা কিন্তু পরীক্ষায় খুব এক্সামেতে এই কোশ্চেনটা হয় কিন্তু, যে সাবজেক্ট আর ভার্ব পাওয়া যাচ্ছে না, সাবজেক্ট আর ভার্ব না পাওয়া গেলে সাবজেক্ট ইট, সাবজেক্টকে কি ধরতে হবে আমাদের? ইট। আর ভার্বকে কি ধরবো? ইজ কিংবা ওয়াজ। যদি ইনভার্টেড কমার ভিতরে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইজ, যদি পাস্ট থাকে তাহলে ওয়াজ, ধরে করতে হয়। ফুল পিটি, এই দুটি নাউনের পূর্বে গ্রেট বসে, এটা কিন্তু একটা নোট। ফুল আর পিটি, পিটি মানে দুঃখ, হ্যাঁ, কি দুঃখ কি বেদনা, এগুলো যখন বোঝায়, বাকি সব জায়গায় ভেরি বসে। বাকি সব জায়গায় কি বসে? ভেরি। ফুল আর পিটি থাকলে পরে কি বসবে? গ্রেট। বাকি সব জায়গায় কি বসবে? ভেরি। দেখো এবার, এটা ডাইরেক্ট সেন্টেন্স আছে, ডাইরেক্টটা মার্ক করে দিই। এখানে এক্সাম্পল দিয়েছে, হি সেড টু মি হোয়াট আ পিটি, সে আমায় বললো আহ কি দুঃখের, কি দুঃখের রে। তাই দেখো এই যে এক্সক্লামেশন আছে না, কিন্তু দেখো সাবজেক্ট নেই, সাবজেক্ট নেই, ভার্ব নেই, তাই তো, শুধু একটা কি ফ্রেজ রয়েছে, শুধু একটা কি ফ্রেজ, যেখানে হোয়াটটা একটা এক্সক্লামেশন দিয়ে শুরু হচ্ছে। হোয়াট, কি, আশ্চর্য, অবাক হয়ে যাচ্ছে যে কি দুঃখের ঘটনা, এত দুঃখের। এখানে কিন্তু স্পিকার কি হচ্ছে? সে বিস্মিত, সে কি বিস্মিত, দেখো, বা সে খুবই কষ্ট পেয়েছে, খুব বেদনা পেয়েছে। তাই এই পিটি শব্দটাতে কি পেয়েছে? দুঃখ। তাই জন্য আমি কি লিখলাম? হি সেড টুটা পাল্টে কি লিখলাম? এক্সক্লেমড উইথ সরো, কমা উঠে দ্যাট। সাবজেক্ট আছে না, এই যে সাবজেক্ট ভার্ব না পাওয়া গেলে সাবজেক্ট ইট ধরবো। আমি শুরুতে কি লিখছি? ইট। ঠিক আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা আমি লিখবো না, শুরুতে আগে কি লিখবো? ইট লিখবো। সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা কি প্রেজেন্টে না পাস্টে? প্রেজেন্টে আছে, তাই জন্য আমি কি লিখবো? ওয়াজ। কি লিখবো? ওয়াজ। এবার কি বলছে? ফুল আর পিটি থাকলে নাউনের পূর্বে, নাউনের পূর্বে কি বসে? গ্রেট। নাউনটা কোথায়? পিটি। ঠিক আছে, আর আর বাকি সব জায়গায় কি বসে? ভেরি বসে। তার নাউনটা আছে পিটি, পিটি আর ফুল থাকলে কি বসতে হয়? গ্রেট। তাহলে গ্রেট লিখবো। তাহলে কি হলো? এ গ্রেট পিটি। কারণ দুঃখের মধ্যেও তো একটা ভাগ আছে, কটা দুঃখ? একটা, দুটা, তিনটে, শুধু তো হয় না। কোনো নাউন প্রোনাউন সামনে কিন্তু তোমার অ্যাজেক্টিভ ছাড়া, সংখ্যাবাচক অ্যাজেক্টিভ বা প্রেপোজিশন ছাড়া বসে না। সেই জন্য আমরা পিটি, দুঃখটা কটা? একটাই। তা কি? এ গ্রেট পিটি। এবার যদি ফুল দিয়ে আসতো তো কি লিখতাম? দা বলছি, তাই লিখতাম হচ্ছে
হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার, ফুল দিয়ে কি অবাক হয়ে যাওয়া, বোকা পাওয়া। এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ গ্রেট ফুল। আর গ্রেট আর ফুল আর প্রিটি না থাকলে কি দিতে হবে সেই জায়গায়? ভেরি। বুঝতে পারলো তো? যদি ফুল আর পিটি দিয়ে সেন্টেন্সটা না থাকে, পিটি বা ফুল তুমি দেখতে না পাও, তখন তোমাকে কি দেখতে হবে? ভেরি লিখতে হবে। নাউনটা যে লিখবা তুমি, নাউনের আগে তোমাকে কি বসাতে হবে? ভেরি বসাতে হবে। কখন? যদি সেন্টেন্সটা এক্সক্লামেটরি হয় তবে। বাস হয়ে গেল, কিছুই নেই। ন্যারেশনের আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলো অ্যাকচুয়ালি কি, এই নিয়মগুলো উদাহরণ দিয়ে তোমাদের করে দেওয়া আছে। এই নিয়মগুলো তোমরা একটু ভালো করে সবাই প্রিন্ট পজ করে দেখে নাও, এগুলো কি বলা আছে। আমি খালি পড়ে যাচ্ছি, এগুলো একদমই সোজা। গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট এর পরিবর্তন বক্তা উইশ বা উইশ, তার মানে গুড মর্নিং বা আফটারনুন, গুড ইভিনিং যেটা থাকুক না কেন, রিপোর্টিং ভার্বটা পাল্টে কি লিখতে হবে? উইশ কিংবা উইশড। প্রেজেন্টে থাকলে উইশ, পাস্টে থাকলে উইশড। শ্রোতা, তারপরে অডিয়েন্স, তারপরে গুড মর্নিং, আফটারনুন, নাইট, ইভিনিং, নাইট যা আছে তাই। লক্ষ্য করো, হি সেড টু মি গুড মর্নিং, তাহলে কি করলো? উইশ করলো তো, তাহলে হি উইশড মি। কমার জায়গায় কিন্তু উঠে অন্য কোনো কিছু বসবে না বা কিছু বসবে না, মি বসলো, তারপরে কি বললো? জাস্ট গুড মর্নিং। এখানে যদি গুড নাইট হইতো, এখানে কথার কথা, এখানে যদি গুড নাইট হতো কি লিখতাম? এখানে যদি থাকতো গুড, GOOD, গুড নাইট, NIGHT, গুড নাইট থাকতো, তাহলে কি করতাম? তাহলে কি লিখতাম? হি উইশড মি, এই গুড মর্নিং এর জায়গায় কি লিখতাম? গুড নাইট। আফটারনুন থাকলে কি লিখতাম? গুড আফটারনুন। কিচ্ছু নেই, একদম সোজা। গুড বাই যদি থাকে, কোথাও যদি থাকে, দেখো যে ইনভার্টেড কমার ভিতরে কি আছে? শুধু গুড বাই লেখা আছে। কি বলছে? বক্তা যা আছে সেম। গুড বাইয়ের পরিবর্তে কি লিখতে হবে আমাকে? যেহেতু এটা আমি বিদায় জানাচ্ছি, লিখতে হবে বেড। কি লিখতে হবে? বেড। তারপরে শ্রোতা, তারপরে গুড বাইটা গুড বাই, কিচ্ছু নেই। হি সেড টু মি গুড বাই, সে বললো আমায় গুড বাই। হি বেড, কি লিখবো? বেড। সেড টুটা পাল্টে কি হবে? বেড। তাহলে তোমরা এই জায়গাটা লিখে রাখতে পারো, রিপোর্টিং ভার্বটা সেড টু থেকে কি হয়ে যাবে? বেড হয়ে যাবে যখন ইনভার্টেড কমার ভিতরে গুড বাই থাকে, তাই না? আমরা এটাকে আরেকটু সোজা করে লিখতে পারি। গুড বাই থাকলে তখন রিপোর্টিং ভার্বটা সেড টু দিয়ে কি হয়ে যায়? বেড। এই যে বেড করে নিলাম, শেষ। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এইখানে তোমাদের কিন্তু নিচে একটা জিনিস আমি ময়েন করে দিয়েছি, যেহেতু করতে করতে আবার আমরা এগিয়ে যেই ভুলে যাওয়া আমাদের লক্ষণ, তাই লিখে দিয়েছি যে ন্যারেশন চেঞ্জে কিন্তু সময় কমার পরিবর্তন। দ্যাট অ্যাসার্টিভে, ইফ ইন্টারোগেটিভে, এখানে আরেকটা কিছু লেখা ছিল WH, লিখে দিয়েছি। WH-টাও ইন্টারোগেটিভে, টুটা হচ্ছে কিসে? টুটা হচ্ছে ইম্পারেটিভে, নট টুটাও ইম্পারেটিভে, নেগেটিভ। এই 5টি ওয়ার্ড সেন্টেন্স অনুযায়ী বসাতে হবে। এই জিনিসগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে বারবার। এগুলো কিন্তু নামতার মতো, জপের মালার মতন জপতে হবে, তাহলে কিন্তু সমস্যা নেই। প্রত্যেকটা তোমাদের দেখেই বলতে হবে যে দাদা এটা কিন্তু তোমার অ্যাসার্টিভ, দাদা এটা কিন্তু তোমার হচ্ছে ইন্টারোগেটিভ, দাদা এটাও ইন্টারোগেটিভ, এটা কিন্তু অপটেটিভ না, ইম্পারেটিভ, তারপরেরটা ইম্পারেটিভ, তাই তো? তারপরে এই জিনিসগুলো, দ্যাট তো অপটেটিভও বসে, হ্যাঁ, আমরা এক্সক্লামেটরিও দিয়ে দেখতে পেলাম দ্যাট বসে। এই জিনিসগুলো মাথার মধ্যে যাতে তোমার ওই গুলিয়ে না যায়, আলাদা আলাদা করে যাতে সারিবদ্ধ থাকে, সেই জিনিসটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, দেখি তারপরে। থ্যাংক ইউ থাকলে কি করতে হবে? কিচ্ছু না, হি সেড টু মি থ্যাংক ইউ। এগুলো আসে কিন্তু এক্সামে, খুব সুন্দর করে এগুলো দেওয়া থাকে, অনেক সময় করতে দেয়। এটা নিচে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, বলছে হি সেড টু মি থ্যাংক ইউ, কিচ্ছু না, খালি কি করবো? বক্তা যা আছে তাই রাখবো। সেড টুটা পাল্টে কি লিখবো? থ্যাঙ্কড, যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাই থ্যাঙ্কড, এটাও সেকেন্ড ফর্ম, মি। বাস, এইটা কিন্তু উঠে গেল। এটা কিন্তু থ্যাংক ইউটা কি হয়ে ঢুকে গেল? থ্যাঙ্কড হয়ে ঢুকে গেল। বাস, আর এই যে ডাইরেক্ট স্পিচ যেটা ছিল সেটা কিন্তু রিপোর্টিং ভার্বের মধ্যে যুক্ত হয়ে এটা কিন্তু অবলুপ্তি ঘটল। একদম সোজা, কিচ্ছু না। বাই আল্লাহ, বাই গডের পরিবর্তন। কোথাও যদি লাইনের মধ্যে থাকে হে ভগবান বা ঈশ্বরের দোহাই বা ঈশ্বর তোমাকে বলে এরকম করে, তখন কি করতে হবে? বাই আল্লাহ বা বাই গডের পরিবর্তে সুয়ারিং বাই আল্লাহ বা গড যথা নিয়মে পরিবর্তন করতে হবে। কিরকম? বাই আল্লাহ, হি রিপ্লাইড, আই উইল নট লিভ দিস হাউস।
বলছে ঈশ্বরের কথা বলছি, হ্যাঁ সে ঈশ্বরের কথা স্মরণ করে বললো সে যে আমি কিন্তু এই ঘরটি ছাড়বো না। দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ, এটা কিন্তু অ্যাসার্টিভ, তোমার পরিবর্তনটা কিন্তু এখানে, এটাতে অ্যাসার্টিভে করতে হবে, কারণ এটা কি লেখা আছে, এটাতে অ্যাসার্টিভে করতে হবে, কারণ কি এটা তো আই উইল নট দিস লিভ দিস হাউস, এটা তো বোঝা যাচ্ছে যে বক্তা যেটা বলছে সেখানে কি কোনো নেই, মানে তোমার আদেশ, অনুরোধ, উপদেশ, ইচ্ছে, প্রার্থনা, তারপরে তোমার হচ্ছে রাগ, ভয়, কান্না, এগুলো নেই, তার মানে অ্যাসার্টিভ। তাহলে পরিবর্তনটা কোথায়, আমার এইখানে কি করব, বাই আল্লাহ বা বাই গড যাই থাকুক তাই কি লিখবো, সোয়ারিং বাই আল্লাহ। হি রিপ্লাইড, যদি হি সেইড থাকতো অ্যাসার্টিভে কি করতাম, হি সেইড থাকলে সেইডটা হতো, সেইড টু থাকলে কি টোল্ড হতো, যা নিয়ম তাই। তাহলে রিপ্লাইটা কি দেখবো, রিপ্লাইড, কমা উঠে দ্যাট, দ্যাট কোথায় বসে, অ্যাসার্টিভেই বসে। তারপর কি আছে, আই উইল, আই স্পিকার কে, কে সে, তাই এখানে কি হি থাকছে। উইলের পাস্ট ফর্ম উড, নট, নট উইলের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম হয়, উডের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর দিসটা হয়ে যায় দ্যাট, এটা আমরা চার্টে পড়েছি অ্যাসার্টিভে, হাউসটা হাউস, কিচ্ছু নেই, খালি পরিবর্তনটা এই ভগবান আর আল্লাহকে পরিবর্তন করার, বা জিসাস খ্রিস্ট যেই ধর্মেরই হোক না কেন, এখানে ওই জন্য দুটো ঈশ্বর তো একই, তা যাই হোক আমি দুটা ধর্মাবলম্বী মানুষের ঈশ্বরকে ডাকের যে নাম, সেই নামটাকে আমি ভাগ করে দিয়ে দেখিয়েছি, ঠিক আছে, গেল। তো এবার চলে যাব পরেরটাতে, কি বলেছে, ইয়েস নো, এটা কিন্তু খুব সুন্দরভাবে থাকে, ইয়েস নো এর পরিবর্তন এবং স্যারের পরিবর্তন। ইনভার্টেড কমার ভিতরে কি থাকবে, ইয়েস নো থাকবে, আর কি থাকবে, স্যার লেখা থাকবে, যে স্যার প্লিজ হেল্প মি, দেখো স্যার দিয়ে আছে কিন্তু, তারপরে বলছে প্লিজ, প্লিজ মানে কি ইম্পারেটিভ, কিন্তু আবার সামনে কি বলেছে, স্যার বলে ডাক দিয়েছে, কি করে লিখবো এগুলো, খুব সোজা জিনিস, দেখো ইয়েস নো এর পরিবর্তন, স্যারের পরিবর্তন, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য, কি লিখতে হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সরি, দেখো যখন ইয়েস থাকবে তখন লিখবা কি, ভাঙিয়ে কি লিখবা, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, না থাকলে এইটুকুনি সম্পূর্ণটাই এক হবে, খালি এখানে কি যুক্ত হবে, নেগেটিভ, যথা নিয়মে পরিবর্তন করতে হয়। স্যার থাকলে রেসপেক্টফুলি বা পোলাইটলি, ম্যাডাম থাকলেও এখানে বলতে পারে স্যারের কথাই বলছেন শুধু স্যার, ম্যাডাম থাকলে কী করবো, তখন তোমার স্যার বা ম্যাডাম যাই থাকুক না কেন তখন রেসপেক্টফুলি বা পোলাইটফুলি লিখতে হবে। এখানে কিন্তু আমি এটা লিখিনি, এটা আমার ভুল হয়েছে, সরি ফর দ্যাট, এখানে ম্যাডাম, স্যার বা ম্যাডাম যেটাই থাকুক না কেন সেটা লিখতে হবে। তাই দেখো ইয়েস স্যার, কি আছে ইয়েস, ইনভার্টেড কমা, স্যার এটাও ইনভার্ট কমার মধ্যে, কিন্তু এই যে শেষ হলো, তাহলে এটুকুনি একটা স্পিচ। শি সেইড তার মানে স্পিকার আর রিপোর্টিং ভার্ব, তারপরে আবার একটা স্পিচ, তাই তো, আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজ করেছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা করছে যে আমি আমার কাজ শেষ করেছি, রাগ, ভয়, আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা কিচ্ছু নেই, অবাক, অ্যাসার্টিভ। তাহলে দেখো ইয়েসটাকে ভাঙিয়েছি প্রথমে, পার্ট বাই পার্ট আসবে, যেটা যেখানে সেটা সেখানে করতে হবে, কিন্তু ইয়েসকে পাঠিয়ে কি লিখছি, শি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দেখো কি করলাম, তো এই যে সারটা আছে, সারটাকে কি করলাম, প্রথমে লিখলাম কে কথা বলেছে, শি, এই সেটটা পাল্টে কি লিখলাম, এই সারের জন্য লিখলাম রেসপেক্টফুলি, এটা কি বলছি, রেসপেক্টফুলি বা পোলাইটলি, সারটা পাল্টে কি লিখলাম, রেসপেক্টফুলি বা পোলাইটলি। এইবার ইয়েস থাকলে কি লিখতে হয় সেটা জুড়ে দিলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, না থাকলে কি লিখতাম, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই দেখো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই যে লিখে দিয়েছি ইয়েসের জন্য, এটা বসেছে ইয়েসের জন্য, এটা বসেছে হচ্ছে স্যারের জন্য, এটার জন্য স্যারের জন্য, তার মানে কি এটা কিন্তু এদিকে আসলো, এটা কিন্তু এদিকে গেল, হয়ে গেল। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড সেইড, এখানে কি করতে হবে, পরের যে বাক্যটা আছে, এই যে বাক্যটা, এই সমস্ত বাক্যগুলো যুক্ত করতে গেলে তোমাকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে, কি দিয়ে লিখতে হবে, অ্যান্ড বা অ্যাডেড, এগুলো দিয়ে লিখতে হয়, অ্যান্ড দিয়েই করি, অ্যান্ড, ঠিক আছে, কি লিখলাম, অ্যান্ড, হয়ে গেল অ্যান্ড, অ্যান্ড লেখার পর আমি কি করব, আই হ্যাভ ডান মাই ডিউটি, কিন্তু এই যে সেইট, এই সেইটটা কই গেল, এই সেইটটা তো লিখলি নেই এখনো, এই সেইটটা কি রাখবো, সেইট রাখবো, কারণ অ্যাসার্টিভে সেইট কিন্তু কি থাকে, সেইটই থাকে। অনেকে ভাবে কি এই যে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ লিখলাম, আরে তুমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখেছো তো ইয়েসের জন্য, সেইটের জন্য তো নয়, সেইট রিপোর্টিং ভার্বটা তো রয়েই গেছে, এখানে রিপোর্টিং ভার্ব কি, সেইট তো সেখানে ছিল, সেইট থাকলে কি হয়, সেইট হয়, এখানে সেইট টু থাকলে কি লিখতে হতো, তখন টোল্ড লিখতে হতো, তখন কি লিখতে হতো, টোল্ড লিখতে হতো, যেহেতু সেইট আছে সেইট, কমা উঠে কি হয়, দ্যাট, শি, এটা বলছে আইটা কে বল, কাকে বুঝিয়েছে, নিজেকে বুঝিয়েছে, শি, ভার্ব কি ছিল ভিতরে, হ্যাভ, হ্যাভ থাকলে কি হয়, হ্যাড,
তারপরে এখানে কি ছিল ডান, থার্ড ফর্ম থাকলে কি হয়, থার্ড ফর্মই হয় ডান। মাইটে কি হবে, তার কাজ হার, আর ডিউটিটা ডিউটি, শেষ। খালি ব্যাপারটা হচ্ছে খালি মনে রাখবে যখন এগুলো করবে এই ইয়েস বা নো পাল্টি লিখতে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, আর স্যার বা ম্যাডাম যেটা থাকে না শি রেসপেক্টফুলি, বাস একদম। দেখো মাস্ট থাকলে হ্যাড টু করতে হয়, কিন্তু চিরকালীন বাধ্যতা বোঝালে মাস্টের পরিবর্তন হয় না। চিরকালীন বাধ্যতা যখন থাকবে তখন মাস্টের পরিবর্তন হয় না। এইগুলো কিন্তু স্যাররা দেয় বা এক্সামে থাকে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য, যে দেখার জন্য যে তারা কতটা জেনেছে। তাই জন্য প্রথমের নিয়মগুলো কিন্তু আগে ভালো করতে হবে, আগে অ্যাডভান্সে যাওয়া যাবে না, আগে বেসিক তারপরে অ্যাডভান্স। তাহলে এখানে কি করছে দেখো, এটাও আমরা একদম সহজেই করে নিচ্ছি, কিচ্ছু নেই। দেখো কি বলছে, কি বলা হয়েছে, মাস্ট থাকলে হ্যাড টু করতে হয়, কিন্তু চিরকালীন বাধ্যকতা যেগুলো আমাদেরকে করতেই হবে, চিরকালের বাধ্যকতা কাজ বোঝাবে যেগুলো, হ্যাঁ সেগুলো বোঝালে মাস্টের পরিবর্তন হবে। দেখিনি কেমন, নাফিসা সেইড, কি বললো, আই মাস্ট রাইট এ লেটার, আমার একটা চিঠি লেখা প্রয়োজন। এটাকে কিন্তু আবার কেউ অ্যাসার্টিভের মতন করে চিন্তা করতে হবে, কিন্তু এটাকে কিন্তু অন্যরকমভাবে কিন্তু ভাবা যাবে না। কী ভাবতে হবে, অ্যাসার্টিভই ভাবতে হবে কিন্তু, ঠিক আছে। কারণ কি, আই মাস্ট রাইট এ লেটার, আমার একটা চিঠি লেখা প্রয়োজন। কি করছে ও, একটা কথা বর্ণনা করছে, তো ও নিজের মনের ভাব বর্ণনা করছে, তার মানে অ্যাসার্টিভই। কিন্তু কি হয়েছে ব্যাপারটা, মাস্ট আছে, কি আছে, মাস্ট। যে লিস্টটা তৈরি করেছি দেখবা ওই লিস্টে মাস্টটা ছিল না, কারণ ওটা ওখানে রাখিনি, আলাদা করে বলবো বলেই রাখিনি, নাহলে ওখানে কিন্তু মাস্ট লিখে হ্যাড টু লিখতে পারতাম, তা লিখিনি। দেখো তাহলে কি বলছে, নাসিফা সেইড, ইন্ডাইরেক্টলি নাসিফা সেইড থাকলে সেইডই হয়, যেহেতু অ্যাসার্টিভ তাই জন্যই হচ্ছে। কমা উঠে দ্যাট, কনফার্ম হয়ে গেলাম যেটা অ্যাসার্টিভ। আইটাকে নাসিফা, শি। এইবার দেখো মাস থাকলে কি হ্যাড, এটা কি চিরকালের বাধ্যতা, কোনো কাউকে চিঠি লিখতে হবে, এটা কোনো বাধ্যকতা আছে না, এটা কিন্তু কমন সেন্স। এখানে স্যার দেখবে যে তোমার কমন সেন্স আছে কিনা। আমি একটা চিঠি, আমাকে রান্না করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, আমাকে ঘুমোতে হবে। এইবার দেখো ঘুমাতে যে ব্যাপারটা, এটা কিন্তু চিরকালীন বাধ্যতা, না ঘুমিয়ে কোনো মানুষ কিন্তু থাকতে পারে না, এটা বাধ্যকতা কিন্তু। তখন কি করব, মাসটাকে মাসটি রেখে দিব, বুঝতে পারলো তো। যেমন সূর্যকে, পৃথিবীকে সূর্যকে প্রদক্ষিণ করতে হবে, চিরকালীন সত্যতা, এটা বাধ্যকতা কিন্তু। যদি মাস্ট দিয়ে আসে তখন মাস্টই রাখবো কিন্তু, কারণ এটা কোনোদিনও পরিবর্তন হবে না, চিরকাল চলবেই। তাহলে দেখো, তাহলে আইটা কি হলো সি, মাস্টটা পরিবর্তন করে কি লিখলাম, বা চট করে এই যে লিখে দেওয়া আছে হ্যাড টু। এবার বলি হ্যাড টু দিয়ে বাধ্যকতা বোঝায়, হ্যাড টু দিয়ে কি বোঝায়, বাধ্যকতা। যেমন আই হ্যাড টু মিট হার, আমাকে তার সাথে দেখা করতেই হবে, কি হবে, করতেই হবে, ওই তো। তা শি হ্যাড টু রাইট আ লেটার। এবার দেখো এবার কি বলছে, ফাদার সেড টু হিজ সন, বাবা তার ছেলেকে বলে, ইউ মাস্ট ওবে ইউর টিচার, তোমাকে তোমার শিক্ষককে মানতে হবে। এটা বলো তো বাধ্যকতা নাকি, হ্যাঁ শিক্ষককে মানতেই হবে, ঠিক আছে। ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট ওবে, ওবে মানে হচ্ছে মেনে চলা, ওবে মানে মেনে চলা, তোমার শিক্ষককে মেনে চলতে হবে। আমরা জানি যে আমরা ক্লাসগুলো যেভাবে করাই তোমরা সেভাবেই মেনে চলো, সেভাবে মেনে কাজগুলো করো, বা যেভাবে বলি সেভাবেই করে থাকো, যার জন্যই তোমরা আরও আগামী দিনে আরও ভালো হবে। তাই বলছি যেভাবে প্র্যাকটিসগুলো দেওয়া হচ্ছে শুধু এইভাবে করে যাও, তাহলেই দেখো আর কোনো সমস্যাই থাকছে না। ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট ওবে ইউর টিচার্স, তাই দেখো চিরকালীন বাধ্যকতা, কি বাধ্যকতা, চিরকালীন বাধ্যকতা। তাই জন্য কি করেছি, মাস্টে রেখেছি, তারপরে বাকিগুলোতে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী পরিবর্তন আমরা আগেও বলেছি, ঠিক আছে। একদম সোজা, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এখানে কিছু লেখা আছে যে দুটো, কোনো ব্যক্তির অধীনে একাধিক উক্তি থাকলে, দুটো পরপর উক্তি থাকে, একটা লোক দুটো কথা বলছে, তৎপর উক্তিগুলি রিপোর্টিং ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে অ্যাসার্টিভ হলে অ্যান্ড, অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগেন, একটু আগে যেমন আমরা অ্যান্ড ব্যবহার করেছি, একটু আগে কি বলেছিলাম, অ্যান্ড, তারপরে অ্যাডেড, অলসো অ্যাডেড, এগুলো ব্যবহার করে করে লিখতে হবে। যেমন দেখো একটা কত বড় বাক্য, হি সেইড আই ক্যান চপ সাম উড টুডে, আই শ্যাল কাম এগেন টুমরো, আমি আজকে কিছু কাঠ কেটে দিতে পারি এবং আমি আগামীকাল আবার চলে আসবো, দুটো বাক্য আছে তাই না। দেখো এই আই ফিজিক্যালি যদি দেখো এখানে কিন্তু একটা ফুল স্টপ ছিল, কিন্তু দুটোকে একসাথে রাখা হয়, অ্যানটা কিন্তু দেয়নি, কারণ পরপর দুটো কাজ যখন হয়, দেখো কাঠ কাটা এবং আবার ফিরে আসা, দুটো কাজ, তার মানে দুটো সেন্টেন্স। তাই কি বলেছে, কোনো ব্যক্তির অধীনে যদি একাধিক উক্তি থাকে, উক্তি তো একাধিক,
তখন সেগুলো যখন রিপোর্টিং থেকে ইনডাইরেক্টে করবো, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো, অ্যাসার্টিভ যদি হয় তখন তাকে কি লিখতে হয়, অ্যান্ড, অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগেন, এগেন সেইড, অলসো সেইড, যা খুশি তুমি যে কোনো একটা ব্যবহার করো, নো প্রবলেম। ওকে, সো দেখো, হি সেইড দ্যাট আই, হি, ক্যানটা হলো কুড, চপটা চপ, উড, চপ উড, সাম উড, টুডেটা কি হয়, দ্যাট ডে, এই দেখো অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ডের জায়গায় তুমি কি লিখতে পারতা, অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অ্যাডেড, এগেন সেইড, অলসো সেইড, তুমি যা খুশি বসাতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাডেড বসালাম কি, অ্যান্ড অ্যাডেড, কি লিখেছি এখানে, অ্যান্ড অ্যাডেড, ঠিক আছে। শুধু অ্যান্ডও দিতে পারো, অ্যান্ড অ্যাডেডও দিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড গো অ্যাগেন দ্য নেক্সট ডে, বাস শেষ হলো, বাস একদম সোজা। এই জায়গাটুকু লিখে নিবে খাতায় সুন্দর করে, এই উদাহরণটা লিখে নিবে, বা এরকম সেন্টেন্স তুমি নিজে বানাও, বইয়ের পাতায় যেগুলো ডাইরেক্ট স্পিচ আছে সেগুলোকে একসাথে করো, তারপরে ভাঙো সেগুলোকে সেন্টেন্স অনুযায়ী, তারপরে এরকম মাঝখানে এগুলো জুড়ে দাও যদি অ্যাসার্টিভে হয়, একদম কোনো সমস্যা নেই। আচ্ছা, বিশেষ গুরুত্বপূর্ণ একটা নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ভিভিআই একটা নিয়ম। দেখো অনেক সময় কি করে স্যাররা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করে দেয়, মারাত্মক জিনিস, কিন্তু ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়, এই কী ব্যাপার হলো আবার। যখনই দেখবে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যটাই অ্যাসার্টিভ, দেখো পড়ে নাও, ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, ইউ হ্যাভ রিমেম্বার্ড, তোমার মনে আছে, হাউ শি লুক, তাকে কেমন দেখাতো সেই বছরগুলিতে, মানে কারোর কথা বলা হচ্ছে, তাকে সেই বছরগুলো কেমন দেখতে ছিল, তোমার মনে আছে, ওকে কেমন লাগতো, আমরা বলি না, আয় তোর সাথে পড়তাম রে, মনে আছে ওই দিনগুলা, ও আমাদের স্কুলে আসতো, চিনতি না ওকে, ওকে কেমন লাগতো দেখতে, এখন দেখ চেনাই যায় না, কথাগুলো বলছি তো। তা এরকম করে যদি কখনো থাকে, কিন্তু লাস্টে কি করেছে আবার একটা, এই যেটা মারাত্মক জিনিস অ্যাড করে দিয়েছে, কোশ্চেন মার্ক, কিন্তু কোশ্চেনই নেই, এইগুলো কি তাহলে কি হচ্ছে, তুমি কি হয়ে যাচ্ছ, অবাক হচ্ছ না, এই যে বিং সারপ্রাইজড, তুমি যে অবাক হচ্ছ, তোমার অ্যান্সারও সেটা লিখতে হবে যে স্যার আমি কোশ্চেন দেখে অবাক, ওই জন্য এটা কি লিখতে হবে, বিং সারপ্রাইজ। দেখো কীভাবে করতে হবে, এইটা কিন্তু একটু ভুল হয়েছে, হ্যাঁ এটা একটু এখান, এটা ইনডাইরেক্ট করে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, এই উত্তরটা দেখো, তাহলে বিং সারপ্রাইজ, শুরুটা কি দিয়ে করবো, বিং সারপ্রাইজ, কেন লিখলাম, অ্যাসার্টিভের মধ্যে কি আছে, কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্ককে তার যথাযোগ্য উত্তর দিয়ে লিখেছি, কি লিখেছি, বিং সারপ্রাইজ, তারপরে কমা ইউজ করবো, কমাটা যেন বাদ না যায়। তারপরে নিয়ম, কি নিয়ম, এই বাক্যটা এখন কি মনে করবো আমি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, কি মনে করবো, ইন্টারোগেটিভ, তাহলে সি লিখলাম, সেট টু পরিবর্তে আক্সড হয়, যারা ইন্টারোগেটিভের ক্লাস করেছো ভিডিওগুলো ভালো করে দেখো, ওখানেই আছে। ইফ, তারপরে কি লিখলাম, তারপরে কি লিখলাম, মি, অডিয়েন্স কি ছিল, মি লিখলাম। এইবার পড়বো, ইউ হ্যাভ রিমেম্বার্ড, তোমার মনে আছে, জিজ্ঞাসা করছে, কিন্তু আমি উত্তরটা কি দিতে পারি, হ্যাঁ মনে আছে বা নেই, WH নাই কিন্তু এখানে, কারণ এই ধরনের যখন কোশ্চেনগুলো আসবে তখন সেটা WH না, ইয়েস নোই আসবে, কিন্তু ইয়েস নোটা লুকোনো থাকে, কি করা থাকে, হাইট থাকে, তোমার বিবেককে প্রশ্ন করতে হবে, নিজের মনকে প্রশ্ন করতে হবে, আচ্ছা এটা কীভাবে বললো, এটা এরকমই তো, হ্যাঁ এরকম, তখন কি করব, ইফ, তারপরে তো তোমরা জানোই নিয়ম, সাবজেক্ট পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, হ্যাভটা হ্যাড হচ্ছে, রিমেম্বার্ড, তারপরে যে হাউ শি লুক, যা আছে যেমন করে আছে, যে টেন্সগুলোর পরিবর্তন হয় অ্যাসার্টিভের যে নিয়ম সেই অনুযায়ী করতে হবে, কিচ্ছু নেই। খালি অ্যাসার্টিভে যখন তোমার এই কোশ্চেন মার্ক থাকবে তখন তোমাকে কী দিয়ে শুরু করতে হবে, বিং সারপ্রাইজ দিয়ে শুরু করতে হবে, তারপরের বাক্যটা যেটা আছে সেটাকে তোমাকে ওই ইন্টারোগেটিভের ইয়েস নো ধরে করতে হবে। বাকি নিয়ম তো জানোই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, কারণ অ্যাসার্টিভ এমন একটা যার প্রভাব প্রত্যেকটা সেন্টেন্সেই আছে, যেটা আমরা প্রথমেই পড়েছি। যাক, তাহলে এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে নিবে। আমি আগেও বলেছি এই নোটসগুলো যেগুলো আমরা করানো হচ্ছে বা দেখানো হচ্ছে সেগুলো তোমাদের এটাই আমাদের লাস্ট। আমি জানি ক্লাসটা খুব বড় হয়েছে, কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, ক্লাসগুলো তো কিন্তু তোমরা ধৈর্য দিয়ে দেখো, এটা জীবনের এমন একটা জায়গা থেকে এই জিনিসগুলো আমাদের শিক্ষকদের ছাত্রছাত্রীদের শেখাতে হয় যেটা তাদের আগামী জীবনে কাজে লাগবে। এগুলো কিন্তু ঠুনকো বিষয় না যেগুলো তুমি চুইংগামের মতন খুললে মুখে দিলে চাবিয়ে ফেলে দিলে, তা নয় কিন্তু। এগুলো কিন্তু এমন ভাইটাল জিনিস যেগুলোকে খুব কম কথায় স্বল্প কথায় বোঝানো সম্ভব না। এই ক্লাস দেখার পরেও মনে হতে পারে ছাত্রছাত্রীদের যে আমার হয়তো আরও জানার প্রয়োজন আছে, আমার মনে আরও কোয়েশ্চেন আসছে, তাদের বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা যথাযথভাবে তোমাদেরকে বোঝাবো, দেখিয়ে দেব, তাই কোনো চিন্তা নেই। দেখো কি বলেছে, ন্যারেশনের আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যাক নিয়মের শেষ নেই, নিয়মের জড়াজালে একদম জীবন জর্জরিত। ডাইরেক্ট স্পিচে যদি কাউকে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার
মাম, যাই হোক, ড্যাড, কিং, কুইন, ফ্রেন্ডস, মানে কোনো কিছু বলে সম্বোধন করা হয়, এ ভাই বলে ডাকলো, দাদা বলে ডাকলো, দিদি বলে ডাকলো, এরকম থাকে, তখন ইত্যাদি বলে সম্বোধন করা হলে তাকে অ্যাড্রেসিং অ্যাজ লিখতে হয়। কি লিখতে হয়? অ্যাড্রেসিং অ্যাজ। ইনডাইরেক্ট স্পিচটি শুরু করতে হয় অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করতে হয়। তাই দেখো, আর ইউ হাংরি ম্যাম, হি সেইড টু দ্য ওম্যান। দেখো এই জায়গাটায় এটাও একটু বাদ পড়েছে। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? মাম, মামকে বলছে বা মাকে বলছে, মাম তুমি কি, ও করে দিই তাহলে ভালো হবে। মম, আর ইউ হাংরি মম, তুমি কি ক্ষুধার্ত মা? হি সেড টু দ্য ওম্যান, সেই ভদ্র মহিলাকে বা ভদ্র মহিলাকে বললো যে তুমি কি ক্ষুধার্ত নাকি। তাই দেখো কি বলছে, যেহেতু নাম বলে একটা পরিচয় বলে দেখেছে, কি সম্বোধন করেছে? রিলেশন ওয়াইজ একটা শব্দ বলেছে, কি? মম বা ফাদার, ফ্রেন্ড, ভাই, বয়, যেটাই বলুক না কেন, কি লিখবো? অ্যাড্রেসিং, এই যে যাকে ডেকেছে অডিয়েন্স, অডিয়েন্সটা আগে লিখবো। অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ এই মম, হ্যাজ মম। দেখে থাকতো আর ইউ হাংরি ফাদার, হি সেড টু দ্য ম্যান, তাহলে কি লিখবো? অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ ফাদার, ঠিক আছে, বা অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ ব্রাদার, এরকম করে। তারপরে কি কমা, কি হয়ে যাবে? কমা। তারপরে দেখো এই যে হি সেড টু, এটা কি কোশ্চেন করেছে তো, তাই না? তুমি কি হাংরি নাকি, তাহলে কি ইয়েস নো, এই যে আস্ক হার ইফ শি ওয়াজ হাংরি। তারপরে তো জানোই তোমরা ইন্টারোগেটিভের নিয়ম, একদম ঘাবড়ানোর কিছু নেই। আমাদেরকে মাঝখানে কিছু অবস্ট্রাকলস দিয়ে আমাদেরকে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু আমরা যদি সঠিকভাবে নোটটা পড়ি বা প্র্যাকটিস করি তাহলে কোনো সমস্যাই নেই, আর হওয়ার কথাই নেই। তো এই হলো গেল। তারপরে একটা জিনিস বলছে যে হ্যালো, ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য, হ্যালো শব্দটা যদি থাকে, যে কাউকে ডাকছে, হ্যালো রিক্সো পুলার। রিক্সো পুলার মানে যিনি রিক্সা চালান তাকে আমরা বলি রিক্সো পুলার। হ্যালো রিক্সা পুলার, উইল ইউ গো, সেই ডাই। দেখো এখানে রিপোর্টিং যে ভার্বটা সেটা আগে দেওয়া হয়েছে, এটা একটা স্টাইল, এটাও একটা স্টাইল, ঠিক আছে। সেই ডাই, তাই বলছে হ্যালো রিক্সা পুলার, উইল ইউ গো, সেইড আই, আমি জিজ্ঞাসা করলাম তো তুমি কি যাবে। দেখো এইটুকুনি জায়গা কিন্তু ইয়েস নো, তাই না, কারণ একটা হেল্পিং দিয়ে শুরু হচ্ছে, তাই তো। তাহলে বলছে হ্যালো রিক্সা পুলার, তাহলে কি বলছে, কি লিখতে হবে হ্যালোর জন্য? কি লিখতে হবে? ড্রয়িং দ্য অ্যাটেনশন। ড্রয়িং দ্য অ্যাটেনশন হয়ে গেল অফ কার? না রিক্সা পুলার। কার অ্যাটেনশন টানছে? রিক্সা পুলার। তাহলে হ্যালোর জায়গায় কি লিখবো? ড্রয়িং দ্য অ্যাটেনশন, তারপরে ইউজ করব অফ, তারপরে লিখবো হচ্ছে রিক্সা পুলার, হলো। তারপরে এই যে সাবজেক্ট কে আছে, স্পিকার কে, আই, আই লিখলাম। সেট পরিবর্তন হয় কিছু আক্সটে, তারপরে এটা ইয়েস নো, ঠিক আছে। আক্স কাকে হলো? হিম, তাকে, কাকে জিজ্ঞাসা করছে? তাকে যে করেছি, এখানে কিন্তু নেই, কিন্তু আমাকে এটা কিন্তু বানাতে হবে যে কি বলেছে তাকে, তাকেই কোশ্চেনটা করেছে, আমাকে তো আর বলেনি, তাকে বলেছে। হিম লিখেছি, কমা উঠে কি হবে? ইফ, হিটা কি হবে? ইউটাকে সে, যে হি। উইলটা কি হবে? উড। গোটা কি হবে? গই, কারণ উইল আর উডের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মে। এই হলো ব্যাপার। তা যাই হোক, তা এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে করবে। শেষ, আমাদের এই ক্লাসটা শেষ। তাই এবার প্রথম থেকে যেটা বলছি যে যা যা করানো হলো, হ্যাঁ, সেই জিনিসগুলো ভালো করে করবে। দাঁড়াও সামনে প্রথম থেকে নিই, যা যা করানো হলো সেটা প্রথম থেকে ভালো করে করবে। আর যেটা বলছি যে আমাদের যে ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার, সেখানে তোমরা আমাদের এই ক্লাসগুলোর রেকর্ডেড পাবে কিন্তু, হ্যাঁ, এগুলো ভালো করে দেখে নিবে। হ্যাঁ, আমাদের সাথে জুড়ে থাকো, আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে আরও অনুপ্রেরণা দাও নতুন কিছু করার, ঠিক আছে। এই বলেই শেষ করছি, ধন্যবাদ।